রোদ রাগী চোখে শুভ্রের দিকে তাকিয়ে বলে ওঠে, রোদ, রাগ শালা যৌবনের কসম, তোকে তো আজকে আমি সারাদিন সাবান শ্যাম্পু দিয়ে ওয়াশ করব। মেয়েদের গলায় ঝুলানো না। রোদ শুভ্রের গায়ে আবার সাবান মাখতে থাকে আর বলে, রোদ, আজকে জন্মে শিক্ষা দিব, বউ থাকতে অন্য মেয়ে কিভাবে তোর কাছে আসে। শুভ্র কাঁদো কাঁদো অবস্থা বলে, বউ, আমি তো ডাকিনি রিয়াকে। রোদ শুভ্রের মাথার চুল চেপে ধরে বলে, রোদ, রিয়া, হ্যাঁ, ওই মেয়েকে এখন থেকে চাচি আম্মা বলে রাখবি, নইলে তোকে খুন করব। শুভ্র, হ্যাঁ হ্যাঁ বউ, রিয়া এখন থেকে আমার চাচি আম্মা। শুধু রিয়া না, দুনিয়ার সব মেয়ে আমার চাচির, সাথে তুমিও আমার চা। রোদ কটমট করে তাকায় শুভ্রের দিকে। শুভ্র তুতলে বলে ওঠে, না না, মানে তুমি চাচি হতে দেবে কেন? তুমি তো আমার বউ, একমাত্র বউ। বউ, তুমি আমার। শুভ্র একটু থেমে আবার বলে ওঠে, শুভ্র, তুমি শুধু আমার বউ না, জান, কলিজা, সোনা, ময়না, টিয়া, ঘুঘু, হার্ট, কিডনি, লিভার, সব কিছু তুমি আমার। রোদ, হয়েছে, এত দরদ দেখাতে হইবে না। শুভ্র রোদের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, এইবারের মতো মাফ করে দেন খালা আম্মা। রোদ শুভ্রর দিকে তাকাতে শুভ্র চিৎকার দিয়ে বলে ওঠে, না না থুকু, না মানে এইবারের মতো মাফ করে দাও বউ, প্লিজ। শুভ্র অলরেডি হাঁচি দেওয়া শুরু হয়েছে। রোদ শুভ্রের দিকে তাকিয়ে বলে ওঠে, আর যদি এরকম করেন তো বাড়ির পেছনে পচা ডোবায় চুবিয়ে খুন করব। শুভ্র রোদের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে, জীবনে কোনোদিন নিজের কাছে কোনো মেয়েকে কাছে আসতে দিব না বউ, আমাকে মাফ করে দাও। রোদ আস্তে আস্তে শান্ত হয়। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে তারপর রুম থেকে বেরিয়ে যায়। এইদিকে শুভ্রের অবস্থা খারাপ, শরীর শীতে থরথর করে কাঁপছে, চোখ মুখ লাল হয়ে গেছে, বারবার হাঁচি দিচ্ছে। ওয়াশরুম থেকে কোনো রকম জামা কাপড় চেঞ্জ করে বের হয়, বারবার হাঁচি দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে। আস্তে করে সোফায় গা এলিয়ে দিয়ে বসে, কপালে একটা হাত দিয়ে। শুভ্রের এখন একটা গান খুব করে গাইতে ইচ্ছে করছে। এই যে একটা গান আছে না, ভালাম মানুষ পাগল হইলাম, বউ ঘরে আইনা বিয়ে করলাম, তো না যাই না। রাগে দুঃখে বউয়ের ভয়ে ইচ্ছে করছে ফ্লোরে হাত পা ছড়িয়ে ছিটে কাঁদতে, কিন্তু সে যদি এরকম করে কাঁদে বিশ্ব রেকর্ড ভেঙে যাবে। যে শুভ্র চৌধুরী কিনা বউয়ের ভয়ে কাছে, নো নো, কাঁদা যাবে না। কন্ট্রোল শুভ্র, কন্ট্রোল। শুভ্র মাথা সামনে ঝুঁকে চুল চেপে ধরে বিড়বিড় করে বলে, শুভ্র, এই শুভ্র চৌধুরী কি না তার এই 400 গ্রামের বউকে ভয় পাচ্ছে? স্যাঁ, শালা জিন্দিগি। মানতে হবে, পুঁটি মাছের মতো বউয়ের কথায় আমাকে চলতে হবে, তা না হলে তো বলা যায় না সত্যি সত্যি যদি নর্দমার পানিতে চুবায়। শুভ্র রোদের তখন কার কথা মনে পড়তে মাথার চুল ঢোক গেলে তা আর বিড়বিড় করে বলে, শুভ্র, নো নো, বউয়ের কথা শুনে চলতে হবে। যদি না শুনি বউ আমাকে সত্যি সত্যি পচা পানিতে চুবাবে। আর যদি সবাই জানে যদি আমাকে আমার বউ আমাকে পচা পানিতে চুবিয়েছে, তাহলে আর আমার ইজ্জত থাকবে না। শুভ্র এইসব কথা ভাবছিল, এমন সময় রুমের ভিতর নিলয় ঢুকে ফোনে হজ চালাতে চালাতে। হজ শুনে শুভ্রের কষ্ট যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। নিলয়ের ফোনে তাহেরি হুজুর হজ করছেন। এই সমাজে নারী নির্যাতিত বিচার হয়, কিন্তু পুরুষের যে প্রতিনিয়ত বউয়ের হাতে নির্যাতন হয় সেই বিচার হয় না। পুরুষরা নারীদের থেকে অসহায়, কারণ বউ রাগ করে বাপের বাড়ি যেতে পারে, কিন্তু আমরা পুরুষরা রাগ করে কোথাও যেতে পারি না। আমাদের পুরুষরা সব জায়গায় নির্যাতনের শিকার। মানবতা আজ কোথায়? নিলয় বলে ওঠেন, মানবতা আজ হাসু আপার কোলে। শুভ্র বসা থেকে দাঁড়িয়ে যায়। শুভ্র, ঠিক ঠিক ঠিক, আমরা পুরুষেরা সব জায়গায় নির্যাতনের শিকার। নিলয় শুভ্রর দিকে তাকিয়ে চোখ বন্ধ করে, ফোন বন্ধ করে বলে, নিলয় ব্রো, ঠিক বলছো, আমাদের পুরুষদের কোনো স্বাধীনতা নেই। এতদিনে একটা ঠিক কথা বলছিস ভাই, আস্তে আস্তে গাধা থেকে মানুষ হচ্ছিস। নিলয় শুভ্রর দিকে তাকায়, সে বুঝতে পারছে তার ভাই তার প্রশংসা করলো নাকি অপমান করলো। কথাটা মাথা থেকে ঝেড়ে ফেলে নিলয় বলে ওঠে, নিলয় ভাই, তোমার বউয়ের বান্ধবী আজকে আমাকে পুরো বাড়ির জুতো নিয়ে তাড়া করছিল, তুমি বলো এটা কি ঠিক কাজ করছে? শুভ্র বিড়বিড় করে বলে, বউ যেমন তার বান্ধবী তো তেমন হবে। নিলয়, কিছু বললে ভাই? না, কিছু না। নিলয় শুভ্রের দিকে খেয়াল করে ভুরু কুচকে তাকায়, তারপর বলে, নিলয় ভাই, তোমার কি হয়েছে? চোখ মুখ এমন লাল কেন? শুভ্র, কিছুই হয়নি, আগে বল তুই এখানে কেন? নিলয়, আমি বিচারের জন্য এসেছি। শুভ্র, কিসের বিচার? নিলয়, তোমার বউয়ের বান্ধবী মানে তোমার শালিয়ে আমার বিয়ান
আমাকে পুরো বাড়ি জুতা নিয়ে দৌড়ানি দিচ্ছে, আর সেই বিচার। শুভ্র ভুরু কুচকে তাকায়। শুভ্র, তোকে তো এমনি এমনি জুতা নিয়ে দৌড়ানি দেয়নি, আগে বল কি অকাম ঘটিয়েছিস। নিলয় কাচুমুচু হয়ে বলে ওঠে, নিলয়, আমি আই লাভ ইউ বলেছিলাম ভাই, এটা তো খারাপ না, কিন্তু এই জন্য কি আমাকে জুতা দিয়ে দৌড়ানি দিবে বলো। শুভ্র, এটা তো একদম উচিত করেনি। ভালোবাসার কথা বলা তো খারাপ কিছু না, কিন্তু তার জন্য কি জুতা নিয়ে দৌড়ানি দিবে। নিলয়, সেটাই তো ভাই, আমি রোদ ভাবিকে বললাম, ভাবি বলতে আছে ঠিক করছে, জুতা নিয়ে দৌড়ানি দিছে, আর সেই জায়গায় যদি সে থাকলো তাইলে নাকি ঝাড়ু নিয়ে দৌড়ে দিত। শুভ্র, একদম ঠিক কথা বলছে তোর ভাবি, তোকে ঝাড়ু দিয়ে পেটানো উচিত। নীলা যে তোকে জুতা মারেনি এটাই তো সাত কপাল। নীলা চোখ বড় বড় করে তাকায় শুভ্রের দিকে, অবাক হয়ে বলে, কি বলছো ভাই, এইমাত্র ঠিক বললে ঠিক করেনি, এখন বলছো সব ঠিক আছে। বাহ ভাই বাহ। শুভ্র নিলয়ের দিকে তাকিয়ে বলে, আমার বউ যখন বলছে তুই ঠিক করিস নি মানে তুই ঠিক করিস নি, আমার বউ যেটা বলছে সেটাই সত্যি। নিলয় কাঁদো কাঁদো হয়ে বলে, ভাই তুমিও। শুভ্র হতাশ হয়ে বলে, হ্যাঁ রে ভাই, বউ ছাড়া কোনো গতি নেই, বিয়ে কর তাহলে বুঝবি বউয়ের কষ্ট। নিলয়, ভাই তোমাকে কি ভাবি নির্যাতন করে। শুভ্রা, ভাই আর বলিস না, কি করব দুঃখের কথা, সকাল সকাল ওই রিয়া না থুকু ওই চাচি আম্মা আমার গলায় এসে ঝুলে পড়ে, আর সেটা তোর ভাবি দেখে, চুল টেনে রিয়াকে রুম থেকে বের করে, আর আমাকে এই শীতে 3-4 ঘন্টা ধরে সাবান শ্যাম্পু দিয়ে ইচ্ছে মতো ওয়াশ করেছে, আর আমাকে এটাও বলেছে আজ যদি কখনো এমন দেখে তো আমাকে পচা নর্দমায় চুবাবে, আমাকে খুন করার হুমকি দিচ্ছে ভাই। নীলা হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। নীলয় বলে ওঠে, নীলয় ভাই চলো, আর কদু থানায় গিয়ে কেস করব। তুমি করবে তোমার বউয়ের নামে, আমি করব আমার বিয়ানের নামে। শুভ্র, কি বলছিস তুই, পুরুষ নির্যাতনের বিচার হয়, তা নিয়ে কি কেস লেখানো যায়। নীলা, যাবে না কেন, অবশ্যই যাবে। বাংলাদেশে যদি নারী নির্যাতনের বিচার হয় তো পুরুষ নির্যাতন বিচার হবে, আর আমার ভাই দিনের পর দিন নির্যাতিত হবে বউয়ের কাছে, আর আমি ভাই হয়ে চুপচাপ দেখবো, সেটা আমি মানবো না, মানি না। শুভ্র, ভাই তুই আমার কষ্টটা বুঝলি। নিলয়, ভাই চলো, আমরা এক্ষুনি গিয়ে কেস করে আসছি। নিলয় শুভ্রের হাত ধরে দরজার সামনে নিয়ে যায়। শুভ্র থেমে গিয়ে বলে, এই গাথা, আমরা কি ফেস দেখিয়ে যাচ্ছি যে প্রেস মিডিয়ার কাছে খবরটা গেলে ব্রেকিং নিউজ হবে যে বাংলাদেশের টপ বিজনেসম্যান শুভ্র চৌধুরী বউয়ের হাতে মার খায়। নিলয়, সত্যি বলছো তো ভাই, কথাটা তো ভাবিনি। আচ্ছা চলো, আমরা হুডি পরে মাস্ক পরে তারপর যাব। শুভ্র, ওকে চলো। দুপুর 11টা, থানার সামনে মাথায় হুডি পরে দাঁড়িয়ে আছে শুভ্র আর নিলয়। থানার সামনে বোর্ডে লেখা কদু থানা। নীলয় শুভ্রর দিকে তাকিয়ে বলে, ভাই চলো, সমস্যা হবে না তো। ব্রো, আমি আছি। আজকে আমাদের পুরুষ নির্যাতনের বিচার করতে হবে, তা নাহলে এই থানায় আমি বোম মেরে উড়িয়ে দেব। শুভ্র বউয়ের ভয়ে কি করছে সে নিজেও জানে না, বাড়ি থেকে একরকম সবার চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে এসছে। নীলয় শুভ্র থানার ভিতরে বসে থানার অফিসের সামনে গিয়ে দাঁড়ায়। অফিসের একটা চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। নিলয় অফিসারের দিকে তাকায়। অফিসারের এক হাতে ব্যান্ডেজ আর কপালে ব্যান্ডেজ করা। নিলয় কাশি দিয়ে গলা পরিষ্কার করে। নিলয়, এই যে স্যার আছেন, স্যার শুনতে পাচ্ছেন স্যার। অফিসারের কোনো সারা শব্দ নেই। শুভ্র জোরে টেবিলে চাপড় মারে। অফিসার লাফ দিয়ে ঘুম থেকে উঠে বলে, অফিসার, কে কে কে। সামনে তাকিয়ে দুইজন লোককে দেখে স্বাভাবিকভাবে বলে ওঠে, অফিসার কি হয়েছে, কি চাই। নিলয় তেতে উঠে বলে, নিলয়, থানায় মানুষ কিসের জন্য আছে, কেস লেখাতে এসছে, কিন্তু আপনি তো দেখি থানায় বসে বসে ঘুমাচ্ছেন। অফিসার, সরি স্যার, আসলে রাতে ঘুম হয়নি, এই জন্য ঘুমাচ্ছিলাম। নিলয়, কেন, রাতে কি আপনাকে বউ পিটিয়েছে সেজন্য ঘুমাতে পারেনি। অফিসারের মুখটা চুপচুপে আস্তে করে বলে, সরি সরি, আর এমন হবে না, আপনারা বসুন, বলুন আপনাদের সমস্যা কি। নিলয় শুভ্রের সামনে থাকা চেয়ারে বসে পড়ে। চেয়ারে বসে নিলয় বলে, নিলয়, আমার একটা বিচারের জন্য এসেছি, আর একটা কেস লেখাবো। অফিসার, জি বলুন, কি কেস নিয়ে লেখাবেন। নিলয়, আপনারা কি সঠিক বিচার করতে পারেন। অফিসার, কি যে বলেন স্যার, এই কদু থানা সব দিক থেকে এগিয়ে, আপনি বলেন কাকে ধরতে হবে কাকে না মারতে হবে। শুভ্র অফিসারের কথা শুনে নড়ে চড়ে ওঠে। নিলয় শুভ্রর দিকে তাকায়, তারপর বলে, ভাই বলো। শুভ্র গলা খাঁকড়ি দিয়ে বলে, আসলে স্যার আমি পুরুষ নির্যাতনের শিকার, আমার বউ আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে, আমি আমার বউয়ের নামে কেস করতে চাই আর সঠিক বিচার চাই। তার মধ্যে নিলয় বলে ওঠে, আমার বিয়ান মানে আমার বড় ভাইয়ের শালী, তাকে আমি ভালোবাসি, তাকে আমি আই লাভ ইউ বলেছিলাম, কিন্তু সে আমাকে জুতা দিয়ে দৌড়ানি দিচ্ছে, এর আগে আমাকে অনেক মেরেছে। আমি আমার বিয়ানের নামে একটা কেস করতে চাই, নিজের নিরাপত্তার জন্য হলো।
নীল একটু থেমে ভাব নিয়ে বলে, সেলিব্রিটি মানুষ বুঝেই তো, কখন না জানি মেরে ফেলে ফেলে আমার। অফিসার চিৎকার করে বসা থেকে উঠে পড়ে। অফিসার, না, এই কেস আমি নিতে পারবো না। নীল আর শুভ্র দুজনের দিকে চাওয়াচাই করে একসাথে বলে ওঠে, কেন? অফিসার, ভাই, বউয়ের নামে কেস আমি লিখতে পারবো না, মাফ করবেন। শুভ্র, এই আপনি এইমাত্র বললেন সঠিক বিচার হবে, আপনাদের থানা সব দিক থেকে এগিয়ে, তাহলে এখন কেন পারবেন না? অফিসার, ভাই, কেস করার জন্য আর মানুষ পেলেন না, বউয়ের নামে কেস করতে হবে? নীলয় রাগে চোখে তাকিয়ে বলে, নীলয়, আপনি যদি কেস না লিখেন তো আমরা আপনার নামে কেস দেব। অফিসার কাঁদো কাঁদো হয়ে বলে, অফিসার, তাই করুন, আমার নামে কেস লিখুন। শুভ্র, আপনার নামে কেস লিখতে হবে, আমরা ন্যায় বিচার চাই। অফিসার, আগে আপনারা আমার নামে ন্যায় বিচার করেন। নির্লয়, মানে আপনার সাথে কি অন্যায় করব? অফিসের নিজের চেয়ার থেকে উঠে শুভ্র আর নিলয়ের কাছে এসে তাদের কাছে চেয়ার টেনে ব্যান্ডেজ করা হাত আস্তে করে বসে, তারপর বলে, অফিসার, আপনারা এই যেই সমস্যায় ভুগছেন, আমিও সেই সমস্যায় ভুগছি। নিলয় শুভ্রদের নিজের মুখের দিকে চাওয়াচাই করে, তারপর বলে, নিলয়, আপনি এবার কি সমস্যায় ভুগছেন? অফিসার, আমার দুঃখের কথা বলি শোনেন। নিলয়, এই অফিসার আমার কেস লেখাতে এসছে, আপনি কেস লিখুন, আপনার দুঃখের কথা শুনতে আসেনি। অফিসার অসহায় দৃষ্টিতে তাকায় শুভ্র নিলয় দেখে। শুভ্র বলে, নিলয় থাম, শোন আগে উনি কি বলতে চায়। নিলয় চুপ হয়ে যায়। শুভ্র নিলয় অফিসারের দিকে তাকায়। অফিসার বাম হাত ব্যান্ডেজ, ডান হাত দিয়ে পকেট থেকে রুমাল বের করে মুখ মুছে নিলয় শুভ্রর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, অফিসার, ভাই, আমি বিয়ে করেছি আজ 20 বছর, এখনও প্রতিদিনের বউয়ের হাতে প্যাদানি খেয়ে। নিলয় শুভ্র অবাক হয়ে তাকায়। অফিসার বলে ওঠে, অফিসার, অবাক হচ্ছে তাই তো? পুলিশ অফিসার হয়ে বউয়ের হাতে মাইর খাই কেন? শুধু মাইর খাই না, সাথে গিলিও। ভাই, এই যে দেখছেন, হাতে কপালে ব্যান্ডেজ, এই সব কিছু বউয়ের দেওয়া ভালোবাসা। অফিসার একটু থেমে আবার বলে, অফিসার, কালকে সারা রাত ঝগড়া করেছে, যার জন্য সকালে দেরি করে ঘুম থেকে উঠি, সকালে নাস্তা করতে পারিনি, এই জন্য বউ রাগে ফুলদানি ছুঁড়ে মারে আর কপাল ফেটে গেছে। ভাই, কপাল ফাটছে তাতে আমার দুঃখ নেই, শুধু দুঃখ একটাই, বউ গরম খুন্তি দিয়ে হাত পুড়ে দিয়েছে। আর এই সব কিছু করার কারণ হচ্ছে বউয়ের সাথে একদিন তুমুল ঝগড়া হয়, তারপর একদিন বলেছিলাম যে তোমার থেকে আমার এক্স ভালো ছিল, সে খুব কেয়ার করতো আমায়, তুমি সেই দরজাল। আর সেই দিন থেকে আমার উপর নির্যাতন শুরু। প্রতিদিন সকালে নাস্তা বানিয়ে অফিসে আসতে হবে, এমনকি বাসায় গিয়ে রান্না বান্না কাজ আমাকেই করতে হবে। ভাই, আজকে এই পোড়া হাত নিয়ে বাসন মেজে এসেছি। ভাই, বউটা ভালোই ছিল, কিন্তু অন্য মেয়ের কথা বলে বিপদে পড়ছি। এখন যদি একটু সর্দি কাশিও হয়, সে তো বলে এক্সের চিন্তায় জ্বর এসেছে, সব জায়গায় শুধু এক্স এক্স এক্স। কথাগুলো বলতে বলতে অফিসার কেঁদে দেয়। নিলয় অফিসারকে সান্ত্বনা দেয়, আর এদিকে শুভ্র কল্পনায় ডুব দেয়। দেখে রোদ হাতে ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে সামনে, আর শুভ্র বাসন মাজছে। কাজ থামালে রোদ ঝাড়ু দিয়ে বাড়ি দিচ্ছে। শুভ্র চিৎকার দিয়ে বসা থেকে উঠে দাঁড়ায় আর বলে, নিলয়, গাধার বাচ্চা, চল এখান থেকে। নিলয়, কিন্তু ভাই, কেস? রাখ তোর কেস, বউ যদি একবার জানতে পারে আমি তার নামে কেস করতে থানায় এসেছি তো আমি শেষ। নিলয়, কিন্তু ভাই, আমরা কি ন্যায় পাবো না? শুভ্র, রাখ তোর ন্যায়, এখন থেকে বউ যা বলবে তাই হবে। নিলয় চেয়ার থেকে উঠে দাঁড়ায়। শুভ্র অফিসারের উদ্দেশ্যে বলে, শুভ কামনা স্যার, বিবাহিত জীবনে সুখী হন। বলে দুজনে থানা থেকে বেরিয়ে যায়। নিলয় থানা থেকে বেরিয়ে শুভ্রকে বলে, কাজটা কি ঠিক হলো ভাই? শুভ্র হতাশ হয়ে বলে, তুই কি চাস ভাই? তোর ভাবি তো ভাইকে দিয়ে থালা বাসন মাজাক, রান্না করাক। যদি না চাস তো কিচ্ছু বলিস না, চুপচাপ বাসায় চল, আর এই বিষয়ে কাউকে কিছু বলিস না। আজ পুরুষ বলে কোনো বিচার পেলাম না। শুভ্র, জীবনেও কোনো দিন বিয়ে করিস না ভাই। নীলা শুভ্রকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে। দুপুর পেরিয়ে বিকাল 4টা কি 4:30। ড্রয়িং রুমে আরাফ চৌধুরী হেনা বেগমের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রুহি আর রোমান। রুহি কাঁদছে, আরাফ চৌধুরী কিছু বলতে যাবে এমন সময় শুভ্র দরজার সামনে থেকে বলে ওঠে, শুভ্র, ড্যাড, রোমান রুহিকে ভালোবাসে অনেক আগে থেকে, আর সেটা আমি জানি। রুহি রোমানের সাথে খুশি থাকবে, ভালো থাকবে। আরাফ চৌধুরী, শুভ্র, আমি মাত্র পাত্রপক্ষ থেকে কথা দিয়েছি, এখন তোমরা কী সব বলছো? শুভ্র, ড্যাড, তোমার কথা রাখতে গিয়ে তিনটে জীবন নষ্ট হয়ে যাবে। আমি আমার বোনের সুখ চাই, কারো কথা রাখতে গিয়ে আমার বোনের সারা জীবন সুখ নষ্ট করতে চাই না। আরাফ চৌধুরী নিশ্চুপ হয়ে যায়, সোফা থেকে উঠে নিজের রুমে চলে যায়। শুভ্র হেনা বেগমের কাছে এসে বলেন, শুভ্র,
দাদি, আমার বোন এইখানে সুখী থাকবে। আমি যেটা মনে করি, রোমান রুহি দুজনকে ভালোবাসে, আর আমাদের উচিত ওদের চার হাত এক করে দেওয়া। হেনা বেগম মুচকি হেসে বলে ওঠেন, হেনা বেগম, আমার তো রোমান দাদু ভাইকে অনেক পছন্দ। ওরা যদি বলতো তাহলে আর কখনোই দ্বিমত করতাম না। আর হ্যাঁ, ওদের বিয়েতে আমার কোনো আপত্তি নেই। রোমান রুহি গিয়ে হেনা বেগমকে জড়িয়ে ধরে। হেনা বেগম মুচকি এসে দুই হাত দিয়ে আগলে নেয়। হেনা বেগম শুভ্রের দিকে তাকিয়ে বলে, হেনা বেগম, শুভ্র, আমি চাই অহনা আর রুহির বিয়ে একসাথে হোক, একই দিনে। তুই সব ব্যবস্থা কর। শুভ্র, হুম। হেনা বেগম চুপ থেকে বলে ওঠেন, হেনা বেগম, শুভ্র শোন। শুভ্র নিজের রুমে যাওয়ার জন্য পা বাড়ছিল। দাদির ডাকে পা থেমে যায়। পিছন ফিরে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায় হেনা বেগমের দিকে। হেনা বেগম বলে ওঠে, হেনা বেগম, আমি চাই না অহনা রুহির বিয়ের সাথে সাথে তোর আর ওদের বিয়েটা হোক আনুষ্ঠানিকভাবে। শুভ্র কিছুক্ষণ হেনা বেগমের দিকে তাকিয়ে বলে ওঠে, শুভ্র, বিয়ে করা বউকে আর কতবার বিয়ে করব? দুইবার বিয়ে করছি, এটাই অনেক। হেনা বেগম, আমি আর তোর কোনো কথা শুনতে চাই না। অনুষ্ঠান হবে, আমার 3 নাতি নাতনির বিয়ে হবে। শুভ্র চুপচাপ হেনা বেগমের কথা শুনছে। হেনা বেগম আবার বলে ওঠে, হেনা বেগম, আমি চাই তোদের বিয়ে গ্রামের বাড়িতে হোক, আমাদের পুরনো জমিদার বাড়ি। শুভ্র, কিন্তু দাদি। হেনা বেগম, কোনো কিন্তু নয়। এটা মনে করবে তোর দাদির মরার আগে শেষ ইচ্ছা। শুভ্র আর কোনো কথার উত্তর পায় না। দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, তোমার যা ইচ্ছে করো। কথাগুলো বলে সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের রুমে চলে যায়। এইদিকে রোদ ড্রয়িং রুমে একপাশে দাঁড়িয়ে সব কিছু শুনছিল। শুভ্র যেতে রুহির কাছে গিয়ে ধীরিম ধীরিম কিল বসায় রুহির পিঠে। রুহি ব্যথায় কুকিয়ে ওঠে। রোদ রাগি চোখে রুহির দিকে তাকিয়ে বলে, রুহি, রোদ, তলে তলে এত কিছু আর আমি কিছুই জানি না? আমাকে তুই বললি না পর্যন্ত? রুহি এক হাত দিয়ে পিঠ ডলতে ডলতে বলে ওঠে, ভাবিজি, তুমি যা ভাবছো সেসব কিছুই না। রোদ, আহারে, তোমরা তলে তলে টেম্পো চালা, আমি বলে হরতাল। রুহি রোদের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে কান ধরে বলে ওঠে, সরি আমার ভাবিজান, প্লিজ এইবারের মতো মাফ করে দাও। রুহি আর রোদের খুনসুটি থেকে হেনা বেগম আর রোমান মুচকে হাসে। রোদ রুহিকে জড়িয়ে ধরে বলে, রোদ, এবার এরপর যদি আমার থেকে কিছু লুকাস তো কিন্তু মাফ করবো না। রুহি, আর এমন হবে না ভাবি। ড্রয়িং রুমে বসে সবাই টুকটাক কথা বলে সবাই চলে যায়। রোদ পা টিপে টিপে রুমের ভিতর ঢুকে। রুমে আশেপাশে চোখ বুলায়, কিন্তু কোথাও শুভ্র নেই। রোদের চোখ ব্যালকনিতে যায়। শুভ্র ব্যালকনিতে চেয়ারে বসে কি যেন করছে ল্যাপটপে। রোদ পা টিপে টিপে ব্যালকনিতে গিয়ে পেছন থেকে শুভ্রের গলা জড়িয়ে ধরে। রোদ ভেবেছিল শুভ্র ভয় পাবে বা চমকে যাবে, কিন্তু শুভ্র স্বাভাবিক। রোদ শুভ্রের সামনে ঘুরে শুভ্রের হাত থেকে ল্যাপটপ নিয়ে টি টেবিলের উপর রাখে। শুভ্রের কোলের উপর গলা জড়িয়ে বসে পড়ে। শুভ্র এক হাত রোদের কোমর চেপে ধরে বলে ওঠে, রোদ শুভ্রের গলা জড়িয়ে ধরে বলে ওঠে, রোদ, আমি আপনাকে পেছন থেকে জড়িয়ে দিলাম, আপনি ভয় পেলেন না কেন? শুভ্র রোদের নাক টেনে বলে ওঠে, তোমার মধ্যে ভয় পাওয়ার মতো আছে কি? রোদ চোখ মুখ ছোট করে তাকায়। শুভ্র রোদের চোখের সামনে থাকা চুলগুলো সরিয়ে দিতে দিতে বলে, শুভ্র, তোমার জামাই যে সকাল থেকে বাসায় নেই, সেই খোঁজ খবর কি রাখো? একটা ফোনও তো দাও না। রোদ, আসলে আমি ফোন দিতে ভুলে গেছিলাম। শুভ্র দীর্ঘশ্বাস ফেলে হতাশ হয়। শুভ্র, হ্যাঁ সেটাই তো, না জানি আমায় কোনদিন ভুলে যাও। রোদ শুভ্রের কথা শুনে দুষ্টু হেসে শুভ্রের গলা শক্ত করে জড়িয়ে ধরে দুষ্টু মিশরে বলে, কোথায় আছো, কেমন আছো প্রাণের দামড়া রে? আমি ভুলি নাই তোমারে। শুভ্র রোদের দিকে তাকিয়ে বলে, ওয়াই, দামড়াকে? রোদ দাঁত কেলিয়ে হেসে বলে, কেন আপনি? শুভ্রা, আমাকে কোন দিক থেকে তোমার দামড়া মনে হয়? রোদ, সব দিক থেকে মনে হয়। শুভ্র চোখ গরম করে রোদের দিকে তাকায়। রোদ হাসি হাসি মুখ করে বলে, ওই রোদ, আপনি কি কোনোভাবে নিজেকে দামড়ি বলতে চাচ্ছেন? শুভ্র, 400 গ্রামের বাচ্চা তোকে আমি। রোদকে আর পায় খেয়ে শুভ্রর কোল থেকে উঠে ভো দৌড়, কিন্তু শেষ রক্ষা হয় না। দরজার কাছে পৌঁছানোর আগে শুভ্র গিয়ে কোমর জড়িয়ে ধরে উপরে তুলে ফেলে। রোদ চেঁচিয়ে উঠে বলে, এই কি করছেন আপনি, পড়ে যাবো তো। 400 গ্রামের বাচ্চা, আজকে তোকে একটা আছাড় দিব। রোদ, প্লিজ না, সামনে আমার বিয়ে, এখন যদি আছাড় মেরে কোমর ভেঙে দেন তো আমি আর বিয়েতে নাচতে পারবো না। শুভ্র রোদের কথা শুনে নিজের সামনে দাঁড় করে বলে, আসছে এইটুকু 400 গ্রাম মেয়ে শুভ্র চৌধুরীকে বিয়ে করতে, এই তোর বয়স কত? রোদ মুখ ভেঙিয়ে বলে, আহারে, আসছে আমার কুন্দুস মিয়া, আমার বয়স কত? শখ, আবার বলে আমি নাকি 400 গ্রাম। শুভ্র, হোয়াট ইজ দিস কুদ্দুস মেয়ে? এই কুদ্দুস মেয়েকে? রোদ, আপনি ছাড়া আর কে? বেশি বার বাড়ছিস না? তোর মতো 400 গ্রাম পুঁটি মাছকে আমি বিয়ে করব না।
রোদ রাগে চোখে শুভ্রের দিকে তাকিয়ে বলে, এটা আহারে আসছে আমার বিয়ে করবে না, 400 গ্রাম বলে বলে বিয়ে মানি না বিয়ে মানি না 2-3 বার বাসর সেরে ফেলেছে, এখন আসছে বিয়ে করবে না। শুভ্র, করবো না? এই পুঁটি মাছকে কে বিয়ে করে? ধরতে গেলে সেন্সলেস, সেই কটকটি সালে বিয়ে করছি, এতদিনও ক্রিকেট টিম থাকার কথা, কিন্তু বউকে ধরতে গেলে সেন্সলেস হয়ে যাচ্ছে। বালের কপাল। রোদ রাগি চোখে তাকিয়েছে শুভ্রের দিকে। শুভ্র রোদকে ব্যঙ্গ করে বলে, আমাকে বিয়ে করতে হলে হারবাল খেয়ে তারপর বিয়ে করতে আসিস পুঁটি মাছ? রোদ, আপনার মতো হাতিকে আমার মতো পুঁটি মাছ কেমনে সামলাবে বলেন? আপনি একটা কাজ করেন, হাতির মতো শরীর কমিয়ে পুঁটি মাছের মতো হন, তাহলেই তো সমস্যার সমাধান। রোদ, এই তুই কাকে হাতি বলছিস? রোদ রোনকে আর ভাব নিয়ে বলে, আজব তো, এখানে আপনি ছাড়া আর কেউ নেই যে তাকে আমি হাতি বলবো, অবশ্যই আপনাকে বলছি। রোদ আবার বলে ওঠে, আপনি শুধু হাতি না, জলহস্তী, কুমির, ভাল্লুক, মহিষ, গরু, ছাগল সব কিছু। শুভ্র, দাঁড়া, তোকে তো আমি। রোদ শুভ্রকে ধরতে যাবে, কিন্তু রোদ ফুরুত করে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। এইবার আর রোদ শুভ্রকে ধরতে পারে না। রোদ হাসতে হাসতে রুম থেকে দৌড়ে বেরিয়ে হেনা বেগমের রুমে চলে যায়। আর শুভ্র হতাশ হয়ে সোফার উপর ঠাস করে বসে পড়ে। নীলা কিছুক্ষণ আগে চৌধুরী বাড়িতে এসেছে। যখন থেকে শুনেছে নীলাকে যতবার দেখছে গান গেছে, সখী গো তুমি আমার মন বুঝলে না। নীলা একরকম বিরক্ত হয়ে হেনা বেগমের রুমে চলে যায়। হেনা বেগমের কাছে এসে শুনতে পায় আজকে ঘটে যাওয়া ঘটনা। তিনজনের একসাথে বিয়ের কথা শুনে খুশি হলেও রুহির উপর রাগ হচ্ছে। তলে তলে এত কিছু হচ্ছে তারা টেরই পেল না। হেনা বেগম আর নীলার মধ্যে রোদ আসে রুমে। হেনা বেগম, নীলা, রোদ মিলে অনেকক্ষণ গল্প করে। আর হেনা বেগম এটাও জানান যে আজকে রাতের মধ্যে সব কিছু সিদ্ধান্ত। 2 দিনের মধ্যে বিয়ের কেনাকাটায় গ্রামের জন্য রওনা দিবেন তারা। অহনার বিয়ে ঢাকাতে হওয়ার কথা ছিল, কিন্তু এখন তিনজনের বিয়ে একসাথে হচ্ছে। অহনার শ্বশুরবাড়ির লোকও যাবে গ্রামে। সবার বিয়ের আয়োজন গ্রামে হবে। বিয়ে হয়ে গেলে অহনাকে নিয়ে গ্রামে একদিন থেকে শ্বশুরবাড়িতে নিয়ে আসবে। আর বিয়ে শেষ হলে কয়েকদিন তারা সবাই গ্রামে থেকে আবার ঢাকায় চলে আসবে। হেনা বেগম এই সিদ্ধান্ত নিয়েছেন, শেষ বয়সে তার নাতি নাতনির সুখ দেখে যেতে চান। এদিকে অয়ন রেডি হয়ে বাড়ির উদ্দেশ্যে বেরোচ্ছিল, নিজের করিডোরে পেরিয়ে করিডোরে দিয়ে এমন সময় হাত টেনে দেওয়ালের পিছনে আড়ালে নিয়ে যান। অয়ন সামনে তাকাতে জুইকে দেখে কপাল কুঁচকে থাকে, বিরক্ত হয়ে বলে, এই মেয়ে, সমস্যা কি তোমার? হ্যাঁ? জুই অয়নকে দেওয়ালের সাথে চেপে ধরে বলে, অনেক সমস্যা মেরি জান। অয়ন নিজেকে ছাড়াতে ছাড়া বলে, অসভ্য মেয়ে, ছাড়ো আমাকে। এরকম ব্যাঙের মতো ঝুলে আছো কেন? ছাড়ো বলছি। এইভাবে তো ছাড়ছি না। আগে বলো, বিয়ে করবে আমাকে? অয়ন পড়েছে মহাবিপদে। এই মেয়ে যখন ইচ্ছে এসে গলায় ঝুলে পড়ে কানের কাছে এত ভালোবাসি ভালোবাসি করছে। না পারছে সহ্য করতে, না পারছে কিছু বলতে, কিছু বললে কাজ হচ্ছে না। পরে ঠিকই অয়নের কাছে ছুটে এসছে। অয়ন বিরক্ত হয়। অয়ন, এই মেয়ে, আমাকে ছাড়বে নাকি বাড়ির সবাইকে ডেকে আনবো? তুমি কি সবসময় অসভ্যতা করতে আসছো? জুই ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, সমস্যা নেই, ডাকুন, তাহলে আমারই ভালো হয়। সবাই মিলে আমাদের বিয়েটা করিয়ে দিবে। অহনা আপু, রোদ, রুহি, এদের সাথে আমাদের বিয়ে হলে মন্দ হয় না। প্লিজ গোমরামুখ ভাইয়া, ডাকুন সবাইকে। অয়ন ভুরু কুচকে তাকায় জুইয়ের দিকে, তারপর বলে, রোদের বিয়ে মানে? জুই হেসে বিকেলের ঘটে যাওয়া ঘটনা সব বলে। অয়ন প্রতি উত্তরে কিছু বলে না। অয়নকে কথা বলতে না দেখে জুই বলে ওঠে, চলুন না প্লিজ, আমরা আপুদের সাথে বিয়েটা করে ফেলি। অয়ন এখন জুইয়ের হাত ধরে কিভাবে বাঁচবে সেই চিন্তা করছে। মাথায় একটা বুদ্ধি আসতে আচমকা বলে, আরে শুভ্র, তুই এখানে? জুই সাথে সাথে অয়নকে ছেড়ে পিছন ফিরে তাকায়, কিন্তু কোথাও শুভ্র নেই। সামনে ফিরে দেখে অয়ন নেই। অয়ন এদিকে দৌড়ে নিজের রুমে দরজা লাগে। জুই অয়নের পিছু পিছু দৌড়ে যায়। দরজার সামনে গিয়ে দরজা ধাক্কা দিতে দিতে বলে, এত বড় ধোকা, দরজা খুলুন বলছি। অয়ন রুমের ভিতর থেকে বলে ওঠে, পা জিমে যাও এখান থেকে, নইলে ঠ্যাং ভেঙে দিব। ওকে, আমি দেখবো কে কার ঠ্যাং ভাঙে, সুযোগ আমারও আসবে। কথাগুলো বলে জুই চলে যায়। আর অয়ন ভাবছে যতটা সম্ভব এই মেয়ের থেকে দূরে থাকবে। আজকে তো আর বাইরে যাওয়া হলো না। কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ফেলে। সন্ধ্যা ঘনিয়ে আসছে, চারিদিকে অন্ধকার হয়েছে। হাসি বেগম রিয়া দরজা বন্ধ করে রুমে বসে আলোচনা করছে। রিয়া আজকে সকালে ঘটে যাওয়া ঘটনার কথা হাসি বেগমকে বলছে, কিন্তু হাসি বেগমের প্রথমে বিশ্বাস হয়নি। কিন্তু রিয়াল গার্ডে থাপ্পড়ে দাগ দেখে না চাইতেও বিশ্বাস করতেছে। সে এটা ভেবে পাচ্ছে না রোদের মতো ভীতু মেয়ে
কি করে রিয়ার গায়ে হাত তুলছে। রিয়া এখনো কাঁদতে 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 বলছে, আমি কিছু জানি না খালামণি, আমার যে করে হোক শুভ্রকে আমার চাই, এই বিয়ে কোনোভাবে হতে দেব না। হাসি বেগম, আমার যেটা মনে হয় শুভ্র বেঁচে থাকতে কোনোদিনে তোকে মানবে না। রিয়া চোখের পানি মুছে বসা থেকে উঠে দাঁড়ায়, তারপর বলে, শুভ্র যদি আমার না হয় তো রোদেরও হবে না। রোদকে কখনোই আমি সুখী হতে দিব না। ওদের সুখের সংসার আমি আগুন জ্বালিয়ে ছারখার করব। হাসি বেগম রিয়ার কাছে এসে এরপর রিয়ার হাত রেখে বলে ওঠে, হাসি বেগম, শুভ্র নামক কাটা অনেক আগে শেষ করতে চেয়েছিলাম, কিন্তু তোর জন্য পাইনি। চেয়েছিলাম শুভ্রকে রোদের থেকে আলাদা, কিন্তু রোদ শুভ্রকে আলাদা করা সম্ভব হচ্ছে না। তাই আমার সবার আগে শুভ্রকে পথ থেকে সরাতে হবে। রিয়া, আমি ওই রোদকে মারতে চাই খালামণি। রোদ আমার শুভ্রকে কেড়ে নিচ্ছে, আমি শেষ করে দিব রোদকে, নিজ হাতে খুন করবো। হাসি বেগম রিয়াকে শান্ত করে বলে, হাসি বেগম, রোদের কিছু করা যাবে না। এক আমাদের ছোট্ট একটা ভুলে সব কিছু শেষ হয়ে যাবে। যা কিছু করতে হবে ভেবেচিন্তে। রিয়া, আমি তোমার সব সুখ কেড়ে নিব রোদ, তোমার জীবন আমি নরক বানিয়ে ছাড়বো। তোমার জীবনে দুঃখ ছাড়া আর কিছুই থাকবে না। 2 দিন পর বিয়ের শপিং করে সবাই গ্রামের উদ্দেশ্যে রেডি হচ্ছে। বাড়ির সবাই খুশি, একসাথে 3টে বিয়েতে খুশি হবে। রোদ, রুহি, নীলা, জুই সেম ড্রেস পরে রেডি হচ্ছে। আর এদিকে শুভ্র, রোমান, নির্লয়, অয়ন সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে বাড়ির গেটের সামনে। শুভ্রর চোখে মুখে গম্ভীরতা ছাপ, এক পাশে দাঁড়িয়ে ফোন ঘাটছে। এমন সময় রিয়া সে শুভ্রের একরকম গা ঘেঁষে দাঁড়ায়। শুভ্র কপাল কুঁচকে সামনে তাকাতেই দেখে রিয়া 32 পাটি দাঁত বের করে হাসছে। শুভ্র নাক মুখ কুঁচকে ফেলে। এমন সময় চোখ যায় সামনে, রোদ তাদের দিকে হেঁটে আসছে আর শুভ্রের দিকে কেমন যেন রাগি রাগি চোখে তাকাচ্ছে। শুভ্র তাড়াতাড়ি রিয়াকে সামনে থেকে সরিয়ে রোদের দিকে এগিয়ে যায়। বাড়ির বড়রা অনেক আগে চলে গেছে, শুধু রোদ, শুভ্র, রোমান, রুহি, নিলয়, নীলা, অয়ন, জুই, সাথে রিয়া, যারা আর যারার ভাই রাশেদ, যে একদিন আগে বাংলাদেশে এসেছে। অয়ন, টিনা, নীরার হাজবেন্ড কিছুক্ষণ আগে একটা গাড়িতে চলে গেছে। এখন শুধু এরা বাকি আছে। একে একে সবাই গাড়িতে উঠে বসে। প্রায় 3 থেকে 4 ঘন্টার জার্নি। গাড়ি এসে থামে পুরনো জমিদার বাড়িতে। একে একে সবাই গাড়ি থেকে নেমে। রাত প্রায় 9টা কি 9:30। সবাই একসাথে মিলে আড্ডা দিচ্ছে। শুভ্র একটা কাজে বাইরে গেছিল, এই মাত্র আসছে। রুমের ভিতর বসে সবাই হাসি ঠাট্টা করছে। শুভ্র দরজার সামনে এসে রোদকে ডেকে ওঠে। সবাই কথা থামিয়ে সামনে থেকে রোদ বসা থেকে উঠতে যাবে, এমন সময় নীলা রোদের হাত টেনে ধরে বলে ওঠে, কোথায় যাচ্ছিস? এখানে বসে থাক। রোদ উঠতে গিয়েও বসে চুপ থাকে। শুভ্র কপাল কুঁচকে রোদের দিকে তাকিয়ে বলে, কি হলো, শুনতে পাচ্ছিস না? রুমে আয়। রোদ বসা থেকে আবার উঠতে যাবে, কিন্তু নীলা রোদকে আবার থামিয়ে দিলে বলে, সমস্যা কি দাদু ভাই? দুলাভাই, বউ ছাড়া কি থাকতে মন চায় না? নীলার কথা শুনে সবাই মুখ টিপে হাসে। নীলার সাথে সাথে জুয়ে বলে, দুলাভাই, যতদিন না পর্যন্ত বিয়ে হচ্ছে আপনার বউটা আপনি পাবেন না। বউ ততদিন আমানত হিসেবে আমাদের কাছে থাকবে। শুভ্র রুমের ভিতর ঢুকতে ঢুকতে বলে, এত কিছু জানি না, আমার বউ আমাকে দিয়ে দাও, আমি চলে যাচ্ছি। নীলা শুভ্রের কথা বলে বলে, একদম না, বউ আপনি পাবেন না। বিয়ের পর বউ পাবেন, তার আগে না। আগে বিয়ে হোক, তারপর বউ নেবেন। শুভ্র ষাটের হাতের গোটাতে গোটাতে বলে, বিয়ের আগে একবারের জায়গায় 2বার করছি, তাহলে বউ ছাড়া আমি কেন থাকবো? এত কিছু জানি না, শালিকারা আমার বউটাকে দাও। জুই জোরে চিৎকার করে বলে, বউ আমরা দিব না, দিব না। বউ যদি নিতে চান তো বিয়ে করে নিয়ে যান। জুইয়ের কথা সবাই সায় দেয়। রোদ লজ্জায় মাথা নিচু করে বলে, শুভ্র তপ্ত নিঃশ্বাস ফেলে। এই শালী নামক শত্রুদের জন্য তার বউ ছাড়া থাকতে হচ্ছে। শুভ্র কোনো কথা না বলে হনহন করে রুম থেকে বেরিয়ে যায়। শুভ্র যেতে রুমের সবাই শব্দ করে হেসে ওঠে, আর রোদকে সবাই এটা ওটা বলে লজ্জা দিতে থাকে। এইসব দেখে রাগে ফুঁসছে রিয়া আর যারা। রাত প্রায় 12টা। বাড়ির পাশে গোল্ডেন গার্ডেনে দোলনায় বসে আছে রোমান আর রুহি। রুহির কোলে মাথা রেখে আকাশের দিকে তাকিয়েছে রোমান। রোমান আনমনে আকাশের দিকে তাকিয়ে বলে ওঠে, রোমান, সব কিছু স্বপ্নের মতো মনে হচ্ছে রুহি, তোমাকে আমি এইভাবে পেয়ে যাব সত্যি ভাবিনি। রোমান রুহির কথায় মৃদু হাসে। রোমানের চুলে আলতো হাত বুলে তারপর বলে, রুহি, আমি সত্যি অনেক ভাগ্যবতী গায়ক সাহেব, আমি আপনার মতো একজন ভালোবাসার মানুষ পেয়েছি। রোমান, পৃথিবীর সুখী মানুষদের মধ্যে আমি একজন, কারণ আমি আমার ভালোবাসার মানুষটিকে নিজের করে পেয়েছি। রোমানের কথাগুলো শুনে রুহির চোখের কোণে পানি চিকচিক করে। বাইরে এখনো হালকা শীত পড়ছে, থেকে থেকে ঠান্ডা হাওয়া বইছে, যার জন্য রুহি কেঁপে পড়ছে।
রোমান রুহির কোল থেকে মাথা তুলে রুহির দিকে তাকায়, দু হাতে চোখের পানি মুছে বলে ওঠে, রোমান, যদি একটা বার বুক চিরে দেখাতে পারতাম যে তোমার চোখে পানি দেখলে আমার ঠিক কতটা হৃদয় পুড়ে, তাহলে তুমি আর কখনোই এইভাবে নিজের চোখের পানি ফেলতে না। রুহি রোমানের কথা শুনে চোখের পানি নিয়ে হেসে ওঠে। রোমান রুহির কপালে নিজের কপাল ঠেকিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে বলে ওঠে, শোনো আমার বোকা নারী, এইভাবে কাঁদবে না। তোমার ওই দুই চোখের চোখের পানি মানায় না। রুহি রোমানকে জড়িয়ে ধরে ভাঙা গলায় বলে, আমাকে এত কেন ভালোবাসলেন গায়ক সাহেব? রোমান রুহিকে জড়িয়ে ধরে বলে, জানি না, তবে ভালোবাসি আমি তোমায় একটু বেশি, আমার বোকা নারী। ভালোবাসি আমার শ্যামবতীকে। আমার বোকা নারী ছাড়া আমার জীবন অর্থহীন, তুমিহীন, আমি শূন্য, বুঝতে পারছো পাখি? রুহি রোমানের বুকে মাথা রেখে বলে ওঠে, রুহি, কি ভয়ঙ্কর আপনি, কি ভয়ঙ্কর আপনার ভালোবাসা। আপনার এই ভালোবাসা আমি কি দিয়ে শোধ করবো? রোমান, কিছু দিয়ে শোধ করতে হবে না। তুমি শুধু আমার হয়ে থাকো, সারা জীবন আমার পাশে যাই, এর চেয়ে বেশি কিছু চাই না আমি। চারিদিকে চাঁদের আলো আলোকিত। রুহি রোমানের বুক থেকে মাথা তুলে তাকায়। রোমান তাকিয়েছে রুহির দিকে। রোমান রুহির দুই বাহুতে হাত দিয়ে আবেগী স্বরে বলে, রোমান, লাল শাড়ি পরবে, সাথে লাল টিপ, সুন্দর করে দুই চোখে কাজল পরবে, আমার জন্য লাল টুকটুকে বউ সেজে বসে থাকবে, আর আমি তোমাকে সারা জীবনের জন্য আমার করে নেব। রুহি রোমানকে যত দেখছে তত অবাক হচ্ছে। একটা মানুষ ঠিক কতটা ভালোবাসতে পারে রোমানকে না দেখলে কখনোই জানতো না। নিঃসন্দেহে সে পৃথিবীর সব থেকে ভাগ্যবান নারী। কথাগুলো মনে মনে ভেবে হাসে রুহি। তারপর রোমানের দিকে তাকিয়ে বলে ওঠে, রুহি, আপনি যে তো এতটা সুন্দর না, তাহলে আপনি আমার প্রেমে কীভাবে পড়লেন? আর আমায় এতটা ভালো কেন বাসলেন আমায়? রোমান রুহির পিছন থেকে জড়িয়ে ধরে আকাশের দিকে তাকায়। সুন্দর একটা চাঁদ উঠেছে আকাশে, আশপাশটা হালকা কুয়াশায় ঢাকা। রোমান রুহির কাঁধে ভারী নিঃশ্বাস ফেলে বলল, রোমান, আপনিও তো জানেন না আপনি আমার চোখে কতটা সুন্দরী, কতটা মায়া আবেদনময়ী। আমি সেই দিন মরেছি, ধুকে ধুকে মরেছি, যখন ওই শ্যামকন্যাকে দেখেছিলাম। আমার সময় ধমকে গিয়েছিল। সেটা হয়তো সেই বোকানেরই জানতো না। যদি জানতো তাহলে কি আর আমাকে এত কষ্ট পোড়াতো? রুহি কোনো কিছু বলছে না, চুপচাপ রোমানের কথা শুনছে। রাত প্রায় 1টার কাছাকাছি। ছাদের এক কোণে দাঁড়িয়ে হাতে জ্বলন্ত সিগারেট নিয়ে পেছনে দাঁড়িয়ে আছে শুভ্র। এতক্ষণ বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে, কিন্তু কোনোভাবেই ঘুম তার চোখে ধরা দিচ্ছে না। আর ঘুম না আসার কারণ হচ্ছে তার বউ। ইদানিং খুব বাজেভাবে অভ্যাস হয়ে গেছে শুভ্রর। রোদকে ছাড়া রাতে তার চোখে ঘুম ধরা দেয় না। বউয়ের কাছে নিজের কাছে আনার জন্য কতই চেষ্টা করলো, কিন্তু বাড়ির সবাই আটঘাট নেমেছে। বউ নিয়ে ভারত পাকিস্তান যুদ্ধ করতে হবে, কিন্তু তাতেও লাভ নেই। শেষমেশ হেরে গিয়ে বউ পাওয়ার যুদ্ধ। শুভ্র বিরক্তিতে সিগারেটের বাকি অংশ ঠোঁটে রেখে টান দেয় আর বিড়বিড় করে বলে ওঠে, শুভ্র, বাহ শুভ্র, বাহ, শেষমেশ তুইও বউ পাগল হয়ে গেলি ওই 400 গ্রাম বউয়ের জন্য। দেহ মন হৃদয় সব কিছু পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। কীরকম বেয়াদব বউ পেয়েছে, হুম। বউ তার সারাদিন গলায় ঝুলে থাকবে, কিন্তু না, বউকে সারাদিন হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না। দিন দিন তার ভিটামিনের অভাব হচ্ছে। শুভ্রের এখন আফসোস হচ্ছে, এত বছর বউকে রেখে বিদেশে কেন পড়ে থাকলো। খুব লজ্জার বিষয়, এতদিনে 3-4 বাচ্চার বাপ হয়ে যেত। শুভ্র এইসব কিছু ভাবছিল আর সিগারেট খাচ্ছিল। সিগারেট শেষ করে ছাদ থেকে নেমে আসে, আর এইদিকে রোদ, নীলা, জুই এর সাথে গভীর ঘুমে আচ্ছন্ন। শুভ্র সারা রাত ছটফট করতে করতে যায়। ঘুম আসে না, চোখে ধরা দেয় না। সাদা সাদা এক কাপড়ে ঢাকা লাশের সামনে দাঁড়িয়েছে সবাই। কিছুটা দূর আম গাছের পাশে এলোমেলো হয়ে বসে আছে শুভ্র। আশেপাশে মানুষের আনাগোনা, পুলিশ দাঁড়িয়ে। বিয়ের বাড়িতে এক মুহূর্তে শোকের ছড়িয়ে পড়ছে। কিছুক্ষণ আগে বিয়ের বাড়ি কত আয়োজন চলছে, বাড়ির এখন শোকের ছায়া। শুভ্র চোখ দিয়ে পানি পড়ছে অনবরত। ভয়ে সে লাশের সামনে যাওয়ার সাহস পাচ্ছে না। সকাল 8টা, পুরো বাড়ি সাজানো হয়েছে। বিকেলে মেহেন্দির অনুষ্ঠান, তারপর কালকে গায়ে হলুদ। ছেলে মেয়ে সবাই আলাদা আলাদা গায়ে হলুদ দেওয়া হবে। ছেলেপক্ষ মেয়ে পক্ষ আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। শুভ্র, অয়ন, রোমান, নিলয়, অহনার হাজবেন্ড। শুভ্রদের দাদাদের পুরনো বাড়ির পাশে একটা বাড়ি আছে, আর সেখানে তাদের বিয়ের সব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হেনা বেগম সবাইকে নিয়ে সকাল সকাল সেই বাড়িতে চলে গেছে। যতদিন না শেষ হচ্ছে ততদিন সব ছেলেরা এই বাড়িতে থাকবে। বাড়ির সামনের গার্ডেনে খুব সুন্দর করে সাজানো। কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছে রোদ। বাড়িতে অনেক মেহমান।
আশেপাশে মানুষের আনাগোনা। জুই রুহি অনেক আগে উঠে গেছে। রোদ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। এদিকে শুভ্র ভীষণ বিরক্ত। তাকে কোনো নিয়ম বেঁধে রেখেছে। তার বিয়ে করা বউয়ের কাছে কেউ তাকে যেতে দিচ্ছে না। আর তার বউটাও হয়েছে ভারী বজ্জাত। এইদিকে যে জামাই তার বিরহে পুড়ে শেষ হয়ে যাচ্ছে, সেটা তার বউ দেখছে না। শুভ্রের রাত থেকে মেজাজ চড়ে আছে। একতলা বাড়ির সামনে গার্ডেনে দাঁড়িয়ে ফোন টিপছে। আপাতত ফোন টিপা ছাড়া কোনো কাজ নেই। আশেপাশে কিছু লোকজন বাড়ি সাজাচ্ছে। শুভ্র অনেকবার রোদকে খোঁজার চেষ্টা করছে। এই মেয়ে আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। বাড়ির একপাশে গায়ে হলুদের স্টেজ সাজানো। শুভ্র হাতে থাকা ফোনটা নিজের পকেটে রাখে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাত প্রায় 8টা। বাড়ির সব মেয়েরা একসাথে বসে মেহেন্দি পড়ছে। রোদ রুহি গায়ে সবুজ রঙের লেহেঙ্গা, হালকা সাজে তিনজনকে অসম্ভব সুন্দর লাগছে। এদিকে ছেলেদের সবাই মেহেন্দি নিয়ে দিচ্ছে নিলয়। হেনা বেগমের কাছ থেকে মেহেন্দি নিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছে। রোমান, অহনার হাজবেন্ড সবার হাতে মেহেন্দি একরকম লিপি লিপে দিচ্ছে ইউটিউব দেখে। আশেপাশে সবাই চোখ বড় বড় করে তাকিয়েছে। শুভ্র একপাশে চেয়ারে মুখ শক্ত করে বসে আছে। এদিকে নিলয় মেহেন্দি পড়াতে পড়াতে বেহাল অবস্থা। রোমান তো মনে হচ্ছে হার্ট অ্যাটাক করবে। কোনো মতে নিলয়ের কাছ থেকে ছাড়া পায়, তাহলে আর মেহেন্দি পড়তে বসবে না। সবাই মেহেন্দি পড়াতে রাজি হলে শুভ্রকে কোনো মতে মেহেন্দি দিতে রাজি করাতে পারেনি কেউ। আমাদের স্পেশাল মেহেন্দি আর্টিস্ট নিলয় মেহেন্দি দেওয়া শেষ করে নিজেই নিজেকে বাহাবা দেয়। এদিকে সবার সামনে মুখ বড় করে বলছে তাদের বিয়ের আয়োজন তারা ছেলেরাই করতে পারবে, মেয়েদের দরকার নেই। আর তাই কাউকে কিছু বলতে পারছে না। দু হাতে মেহেন্দি পরে নিজের রুমে গিয়ে নীলাকে দিয়ে শুভ্রকে ফোন দেয় রোদ। ফোনে শব্দ পেয়ে রোদের ভিডিও কল। প্রথমবার কল বাজতে কল কেটে যায়, পরে আবার দিলে রিসিভ হয়। ধমকে যায় শুভ্র। সব কিছুর জন্য স্তব্ধ হয়েছে। ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়েছে ফোনের দিকে। দুই হাতে মেহেন্দি পরনে সবুজ লেহেঙ্গা, সাথে সাথে হালকা সাজ, অসম্ভব সুন্দর লাগছে রোদকে। শুভ্র আনমনে স্পষ্ট স্বরে বলে ওঠে, মাশাআল্লাহ, অসম্ভব সুন্দর লাগছে আমার ছোট্ট ফুলকে। রোদ লজ্জায় মাথা নিচু করে ফেলে। শুভ্র ফোন নিয়ে বসা থেকে অন্যদিকে তাকায়। শুভ্র ফোনের দিকে তাকিয়ে নিশালো কণ্ঠে বলে, শুভ্র, আপনার অভাবে একজনের হৃদয় পুড়ে ছারখার হয়ে যাচ্ছে ম্যাডাম, আপনি কি সেই খবর রাখেন? রোদ লজ্জায় আড়ষ্ট হয়, নত স্বরে বলে ওঠে, প্লিজ চুপ করুন। শুভ্র রোদের লজ্জা মাখা মুখের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসে, তারপর বলে, ম্যাডাম, আমাকে যে দূর থেকে এইভাবে পড়েছেন এটা কিন্তু ঠিক না। আমি যদি একবার হাতের নাগালে পাই তো আমি আপনাকে ছাড়ছি না ম্যাডাম। রোদ আর কিছু বলতে পারছে না, লজ্জায় কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। শুভ্রর ফোন কেটে জোরে জোরে শ্বাস ফেলে বিড়বিড় করে বলে, দিনকে দিন অসভ্য হয়ে যাচ্ছেন আপনি। এদিকে রুহি দুই হাতে মেহেন্দি দিয়ে বাড়ির পিছনে দাঁড়িয়েছে। রোমান এসে রুহির কাছে দাঁড়ায়। রোমান রুহির দিকে কেমন করে যেন তাকিয়েছে। রোমানের এমন ঘোর লাগা দৃষ্টিতে রুহি মাথা নিচু করে ফেলে। রোমান রুহির দিকে এগিয়ে গিয়ে হাতে মেহেন্দি দেওয়া হাতগুলো খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে। হাতে সুন্দর করে রোমানের নামে মেহেন্দি পড়ছে রুহি। রোমান রুহির হাতের দিকে তাকিয়ে রুহি তখন রোমানকে উদ্দেশ্য করে বলে, রুহি, আপনার নামে মেহেন্দি পড়ছি গায়ক সাহেব, এখন শুধু লাল শাড়ি পরে বউ সাজা বাকি। রোমান রুহিকে যত দেখছে ততক্ষণে প্রেমে পড়ছে। রোমান রুহির দিকে তাকিয়ে বলে, শোনো মেয়ে, এতটা পাগল করো না আমায়। তোমার এই শ্যামমনো রূপ আমায় পাগল করে দিচ্ছে। এই রূপে আমার মরণ নিশ্চিত। রুহি বিচলিত হয়ে বলে, প্লিজ মরার কথা বলবেন না। আপনার সাথে আমার সংসার করা বাকি, তাই আর মরা যাবে না। যে করে হোক বেঁচে থাকতে হবে। রোমান রুহির কথায় মুচকে আসে। রুহির দিকে এগিয়ে এসে কপালে আলতো চুমু খেয়ে বলে, ঠিক আছে, এত তাড়াতাড়ি মরা যাবে না। রোমানের কথায় রুহি হাসে। রাত 12টা। গায়ের হলুদের অনুষ্ঠান কিছুক্ষণ আগে শেষ হয়েছে। কালকে বিয়ে বাড়ির রোদ নিজে ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ে। কালকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। এদিকে রুহি নিজের রুমে এসে ফ্রেশ হয়। মিররে আয়নায় নিজেকে চুল ঠিক করে নেয়। এক নজর ঘড়ির দিকে তাকায়, তারপর বেড সাইডে টেবিল থেকে ফোন নিয়ে রুম থেকে ধীরে ধীরে বেরিয়ে যায়। বাড়ির পিছনের দরজা দিয়ে বের হয়। চারিদিকে চাঁদের আলো, সবটা পরিষ্কার দেখা যাচ্ছে, যার জন্য রুহি ফোনের লাইট অন না করে ধীর পায়ে সামনের দিকে এগিয়ে যায়। চারপাশে ঝোপঝাড়, কেমন যেমন গা ছমছমে পরিবেশ। রুহি আশেপাশে তাকায়, কোথাও রোমান নেই। রোমান রুহিকে বাসার পিছনে আসতে বলেছিল দেখা করবে বলে, কিন্তু রুহি রোমানকে কোথাও না দেখতে পেলে হাঁটতে হাঁটতে
বাড়ি থেকে জঙ্গলে কিছুটা ভিতরে দেয়। হাঁটতে হাঁটতে সামনে যেতে কিছু শব্দে পা থেমে যায়। ভয়ে জড়সড় হয়ে এক জায়গায় দাঁড়ায়। রুহি কেন জানি না মনে হয় আশেপাশে কেউ আছে। রুহি একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। তখনই রুহির থেকে কিছুটা সামনে টর্চের আবছা আলোয় চেনা পরিচয় কয়েকজনের মুখ ভেসে ওঠে। রুহির কপাল কুঁচকে যায়। এত রাতে হাসি বেগম, রিয়া, রাশেদ আর সাথে আরও কিছু লোক। এদের এইভাবে দেখে সন্দেহ দানা বাঁধে মনে। তখনই হাসি বেগম রেগে বলে ওঠে, হাসি বেগম, এই শুভ্রকে যে করে হোক আমাদের রাস্তা থেকে সরাতে হবে। এই শুভ্রের জন্য আমরা রোদের কিছু করতে পারছি না। রিয়া হাসি বেগমের কথা সম্মতি জানায়। হাসি বেগম আবার বলে ওঠে, হাসি বেগম, আমি আর ওদের সুখ দেখতে পাচ্ছি না, আর মানছি না। শুভ্রের মাকে যেভাবে মেরেছিলাম শুভ্রকে সেইভাবে মেরে ফেলবো। রুহি ভয়ে মুখ চেপে ধরে। চেনা মানুষের এই অপরিচিত রূপ যেন কোনো মানতে পারছে না। রাশেদ রাগে গজগজ করে বললে, রাশেদ, অনেক হয়েছে শুভ্র, শুভ্র। এই শুভ্রের গল্প এবার শেষ করতে হবে। রাশেদের কথার মাঝে রিয়া বলে ওঠে, সে আর আসবে কখন? আমি আর ওয়েট করতে পারছি না। হাসি বেগম এক্ষুনি এসে পড়বে। রুহি অবাক হয়ে বলে, সব সত্যি জেনে তার হাত পা থরথর করে কাঁপছে। রুহি মনে মনে বলে ওঠে, রুহি, তার মানে আমার মাকে এরাই সবাই মিলে চক্রান্ত করে খুন করছে, নির্দোষ রোজকে ফাঁসি দিয়েছে, শুভ্রকে ভুল বুঝিয়ে এত বছর দূরে রেখেছিল। রুহি কান্না যেন আরও বেড়ে যায়। সামনে তার ভাই আর রোদের বড় বিপদ, সেটা সে ভালো করে বুঝতে পারছে। এর মধ্যে সবার সামনে একজন হুডি পরা লোক এসে হাজির হয়। মুখটা ভালো করে দেখা যাচ্ছে না। সবাই মিলে সব কিছু আলোচনা করছে। এদিকে রুহি আড়াল থেকে সবটা ভিডিও করে। এমন সময় ফোনের রিংটনের শব্দ হয়। রোমান কল করছে। রুহি তাড়াহুড়োয় ফোনটা চেপে ধরে, কিন্তু রিংটন থামছে না। অন্ধকারে আচ্ছন্ন নীরব জায়গায় ফোনের রিংটন পেয়ে সবাই ভয় পায়। আশেপাশে দেখতে থাকা হুডি পড়া লোকটা সতর্ক হয়ে যায়, আমাদের আশেপাশে কেউ আছে, তাড়াতাড়ি ধরো রাশেদ। রুহি ভয় পেয়ে যায়। গাছের আড়াল থেকে বের হয়ে দৌড়ে চলে যেতে নেয়, কিন্তু পায়ের সাথে গাছের লতা বেজে দেয়। সাথে সাথে রাশেদ এসে রুহিকে ধরে ফেলে। হাসি বেগম, রিয়া, হুডি পরা লোকটাও কাছে আসে। রুহির হাতে থাকা ফোনটা কিছুটা দূরে পড়ে যায়। রুহিকে দেখে সবাই অবাক হয়। রুহি দুই হাত শক্ত করে ধরে আছে রাশেদ। রুহি হাসি বেগম রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে। রুহি নিজেকে ছাড়ানোর জন্য পেঁচড়া মোচড়া করছে, কিন্তু কোনোভাবে ছাড়াতে পারছে না। রুহি বলে ওঠে, ছাড়ুন আমাকে, আপনাদের এই নিকৃষ্ট রূপ বাড়ির সবাইকে জানাবো আমি। রাশেদ, চুপ থাক, আগে নিজের বাঁচা, তারপর আমাদের কথা ভাবিস। রুহি, তোরা সবাই মিলে আমার মাকে মেরেছিস, আমি তোমাদের কাউকে ছাড়বো না, কাউকে না। রুহির কথা সবাই অট্টহাসিতে ফেটে পড়ে। রুহি সবার দিকে অবাক হয়ে তাকিয়ে থেকে আপন মানুষগুলো এমন রূপ মেনে নিতে পারছে না। রুহি রাশেদের হাতে কামড় বসায়। রাশেদ ব্যথায় কুঁকিয়ে ওঠে। কিছু দূরে যেতে রাশেদ গিয়ে রুহিকে ধরে পরাপর 4টা থাপ্পড় মারে। পাশে হাসি বেগম দাঁড়িয়েছে। রিয়া মুখ থুবড়ে মাটিতে পড়ে আছে। রাশেদ গিয়ে রিয়ার চুলগুলো শব্দ করে চেপে ধরে বলে, রাশেদ, আমাকে আঘাত করিস? এত সাহস? তোকে আমি ছাড়বো না রুহি, তোমাদের কাউকে ছাড়বো না। তোমরা আমার মাকে খুন করছো, কাউকে ছাড়বো না, শেষ করে ফেলবো। হুডি পড়ার লোকটি রুহির পায়ের উপর নিজের জুতো পিষে মারে। রাগে শক্ত কণ্ঠে বলে, শুভ্রের গল্প সারা জীবনের মতো শেষ করে দেবো আমি। রুহি হুডিওয়ালা লোকটার দিকে তাকিয়ে বলে, কে আপনি? কেন এমন করছেন আমাদের সাথে? হাসি বেগমের দিকে তাকিয়ে বলে ওঠে, মেজমা, কেন এমন করলে? কি এমন করেছিলে আমার আম্মু? মেজমা। রুহির কথা হাসি বেগম রাশেদের দিকে তাকিয়ে বলে, হাসি বেগম, রাশেদ, এর ঘ্যান ঘ্যান আর সহ্য হচ্ছে না। এর গল্প তাড়াতাড়ি শেষ কর। এ যদি বেঁচে থাকে আমাদের এত বছরের খেলা শেষ। রাশেদ রুহির দিকে লালসা দৃষ্টিতে তাকিয়ে বলে, শেষ তো করতে হবে, তবে এত সুন্দর কচি শরীরের স্বাদ একটু দেখি। রাশেদের কথায় রুহি ঘৃণায় অন্য মুখ ফিরিয়ে নেয়। রাশেদ রুহির গাল ধরতে রুহি মুখে থুতু দেয়। রাশেদ আবার থাপ্পড় দিয়ে চুলের মুঠি ধরে রিডি করতে, শালি, তোর অনেক তেজ না, আজ তো সব তেজ। রুহি, জানোয়ার, একবার যদি আমার ভাই জানতে পারে তোরা কেউ বেঁচে থাকবি না। রাশেদ যেন আরও কয়েক গুণ রাগ বেড়ে যায়। হুডি পড়া লোকটা রাশেদের দিকে তাকে বলে, এনজয় তুমি শুধু করবে, আমাকে একটু ভাবতো। রুহি ভয়ে এবার চিৎকার করে নিজের সতীত্ব হারানোর ভয়ে ডুকরে কেঁদে ওঠে। রাশেদ নিজের থেকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে উঠে পালাতে যায়। তখনই হুডি পড়া লোকটা ধরে পড়ে। হুডি পড়া লোকটাকে ধাক্কা দেয়, কিন্তু রাশেদ এসে রুহিকে ধরে ফেলে। রাশেদ রুহিকে টেনে জঙ্গলের ভিতরে নিয়ে যাচ্ছে। রুহি হাত বাঁধা চিৎকার করছে, কিন্তু কেউ এগিয়ে আসছে না। রাশেদ আগে ফুঁসতে থাকে, শালি, তোর
তোর তেজ আমি দেখবো শালি। রুহি কাঁদতে কাঁদতে করুণ স্বরে বলে, আমাকে ছেড়ে দিন ভাইয়া, এত পাপ করবেন না। রাশেদ হট্ট হাসিতে ফেটে পড়ে। রুহি কান্নার বেগ আরো বাড়ে। রুহি হাত পা বাঁধা অবস্থায় রাশেদের পায়ের কাছে পড়ে কাঁদতে কাঁদতে বলে, রুহি আমাকে মেরে ফেলুন প্লিজ, আমার সতীত্ব নষ্ট করবেন না। রাশেদ রুহির চুল টেনে চেপে ধরে বলে, আজ আর কোনো কথায় কাজ হবে না, তুই তো সতীত্ব হারাবি, জীবনও হারাবি। রুহিকে টেনে নিয়ে যাচ্ছে, মাটি নিয়ে টানতে টানতে। রুহি রাশেদে হাসি বেগমের দিকে তাকায়, তারপর বলে, মেজমা মেজমা, তুমি আমাকে বাঁচাও মেজমা। মেজমা, আমার গায়ে কলঙ্কের দাগ লাগতে দিও না মেজমা, তুমি তো একটা মেয়ে, আমাকে কলঙ্কিত দিও না। হাসি বেগম রিয়ার মুখের কোনো পরিবর্তন নেই, তার নীরব দর্শক। রুহি আবার কাঁদতে কাঁদতে বলে, রিয়া আপু আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও আপু, আমার সাথে এত বড় পাপ করো না। রিয়া কিছু বলছে না, তাদের দেখে মনে হচ্ছে রুহির এমন অবস্থা তাদের মজা নিচ্ছে। রুহি কাঁদতে কাঁদতে বলে, রুহি তোমরা আমাকে মেরে ফেলো, তারপর আমার শরীর তোমরা নোংরা স্পর্শ দিও না। গায়ক সাহেব কোথায় আপনি? আপনার শ্যামবতীকে নোংরা করতে চাচ্ছে, প্লিজ তাড়াতাড়ি চলে আসুন। রুহি কান্না যেন কারো মন গলে না, মাটি থেকে টানতে টানতে নিয়ে যায় রাশেদ। রুহি কাঁদতে কাঁদতে করুণ স্বরে বলে, আল্লাহর দোহাই লাগে, এত বড় পাপ করবেন না প্লিজ, ছাইড়ে দেন আমারে। রুহি হাজার আকুতি মিনতি কারো কানে যায় না। রাশেদ রুহিকে টানতে টানতে জঙ্গলের ভিতরে পুরনো এক অন্ধকার বাড়ির সামনে নিয়ে আসে। চাঁদের আলোয় পুরনো বাড়িটা কেমন যেন ভূতের বাড়ির মতো দেখাচ্ছে। রুহি হাত পিছন থেকে বেঁধা, মুখে কাপড় দিয়ে বেঁধে রেখেছে। আশেপাশে শুনশান নীরবতা, রুহির মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। গলাকাটা মুরগির মতো ছটফট করছে, চারিদিকে জঙ্গলে ঘেরা পুরনো এক অন্ধকার বাড়ি। রুহি টানতে টানতে বাড়ির ভিতরে নিয়ে যায়। পিছনে সেই হুডি পড়া লোকটাও আছে। রুহিকে রাশেদ ধরে নিয়ে যায় অন্ধকারে সেই বাড়ির ভিতরে। রুহি বারবার নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু কোনোভাবে নিজেকে ছাড়াতে পারছে না। অন্ধকারে একটা রুমের ভিতরে এনে দরজা বন্ধ করে ফেলে রাশেদ। রুহির মুখের বাঁধন খুলে শয়তানি হাসি দিয়ে রুহির দিকে তাকায়। রুহির গলা শুকিয়ে গেছে, ভয়ে ছোটাছুটি করছে, কিন্তু কোনোভাবে নিজেকে ছাড়াতে পারছে না। রাশেদ রুহির হাত ধরতে রুহি ভয়ে কেঁপে ওঠে, কাঁপা কাঁপা স্বরে বলে ওঠে, দোহাই লাগে আপনার প্লিজ আমাকে অপবিত্র করবেন না। রাশেদের চোখে মুখে হিংস্রতা, রুহির কোনো কথাই কানে যায় না। রুহি চিৎকার করে কাঁদছে আর বলছে, গায়ক সাহেব কোথায় আপনি? প্লিজ তাড়াতাড়ি আসুন, আমার কষ্ট হচ্ছে গায়ক সাহেব, এই পশুর হাত থেকে বাঁচান আমায়। রুহির এমন চিৎকারে রাশেদ রেগে তেতে ওঠে। এই শালি চুপ থাক। রাশেদের ধমকে রুহির কান্নার বেগ আরও বেড়ে যায়। রাশেদের দিকে তাকে আকুতি সুরে বলে, আমাকে ছেড়ে দিন প্লিজ, আমাকে অপবিত্র করবেন না, আমার গায়ক সাহেব আমার জন্য অপেক্ষা করছে। রাশেদ চুপ থাক, কেউ বাঁচাতে পারবে না তোকে। রুহি আমাকে মেরে ফেলুন, তারপর আমার গায়ে নোংরা স্পর্শ দিয়েন না, আল্লাহর দোয়াই লাগে। রুহির কোনো কথায় রাশেদের মনে মায়া হয় না। রুহি কাঁদছে আর বিড়বিড় করে ফেলছে, আপনার সাথে আর সংসার হলো না গায়ক সাহেব, এই নিষ্ঠুর পৃথিবী আমাদের ভালোবাসার পূর্ণতা পেতে দিল না গায়ক সাহেব। রুহি কাঁধের কাপড় অনেকটা ছিঁড়ে গেছে। রুহি রুহিকে ধরলেই রুহি রাশেদের পুরুষ বরাবর লাথি মারে। রাশেদ গগন ফাটানো চিৎকার দিয়ে বেরিয়ে আসে। রুহি দৌড়ে রুমের দরজা খুলে বেরিয়ে যায়। ঠিক তখনই হুডি পড়া লোকটা এসে রুহিকে ধরে। রাশেদ ব্যথায় চিৎকার করে বলে ওঠে, ধরো শালিরে পালাতে যেন না পারে, ওরে আজকে আমি শেষ করে ফেলবো। হুডি পড়া লোকটি রুহিকে টানতে টানতে রুমের ভিতরে নিয়ে আসে। শেষ আশাটুকু হারিয়ে ফেলে রুহি নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। তার বারবার বলছে, আল্লাহর দোহাই গো, বাঁচাও তুমি আমার এই জানোয়ারের হাত থেকে, আল্লাহ আল্লাহ বাঁচাও আমায়। রুহি কান্নায় যেন চারপাশে ঝিম হয়েছে। রুহি, ভাই ভাই কই তুই? ভাই ভাই আমাকে বাঁচাও ভাই, এই পশুগুলোর হাত থেকে বাঁচাও আমাকে। রুহিকে রুমের মধ্যে আটকে রেখে বাইরে থেকে লক করে চলে যায় হুডি পড়া লোকটি। রাশেদ ক্ষোভে ঝাঁপিয়ে পড়ে রুহির উপর। পুরো রুমে রুহির গলা ফাটা চিৎকার। রুহি, আল্লাহর দোহাই লেগে তোরা আমায় মেরে ফেল, তারপর এত বড় পাপ করিস না। ভাই ভাই রে, কই তুই? তোর বোনটাকে বাঁচা, আল্লাহ ও আল্লাহ, তুমি আমার মৃত্যু দাও মাবুদ। আল্লাহ আমাকে কলঙ্কের দাগ নিয়ে দিও না মাবুদ, তুমি আমার মৃত্যু দাও। গায়ক সাহেব আপনার লাল টুকটুকে বউ সাজা হলো না, আপনার সাথে সংসার হলো না আমার, এই নিষ্ঠুর পৃথিবী আমাদের মিল হতে দিল না। দুপুর 11:30। চৌধুরী বাড়ির সামনে মানুষের ভিড়, বিয়ের বাড়ির নিস্তব্ধতা। সামনে ভিড়ের মধ্যে কান্নার আওয়াজ আসছে। কিছুটা দূরে দেওয়ালের সাথে মাথা ঠেকিয়ে বসেছে শুভ্র।
বাড়ির গেট খুলে সামনের দিকে হাঁটা দেয় রোমান। মাথায় ব্যান্ডেজ, এক হাতে ব্যান্ডেজ করে। তাকে দেখে বোঝানো যাচ্ছে গুরুতরভাবে আহত সে। পা টেনে সামনের দিকে এগিয়ে আনে রোমান। ভিড় ঠেলে ভেতরে ঢুকে সাদা কাপড়ে কারো লাশ। পাশে বসে হেনা বেগম, আরাফ চৌধুরী, জুই বসে বসে কাঁদছেন। হেনা বেগম নীলা কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে আছে। রোদ কিছুটা দূরে মাটিতে বসে আছে। সবাই কাঁদলেও রোদের চোখে কেন পানি নেই, চোখ মুখ শক্ত হয়ে আছে। রোমান সবাই এক জায়গায় দেখলে রুহিকে কোথাও না দেখে আশেপাশে চোখ ঘোরায়। রুহির কোথাও না দেখে বিচলিত হয়ে জিজ্ঞেস করে রোমান, রুহি কোথায়? রোমানের কথায় কারো ভাবান্তর হয় না। রোমান হেনা বেগমের কাছে গিয়ে বলে, রোমান, দাদি আমার রুহি কই? ও দাদি, তোমরা এমন চুপ করে আছো কেন? রুহি কই? হেনা বেগম ডুকরে কেঁদে ওঠে। হেনা বেগমকে কাঁদতে দেখে রোমানের বুকে অজানা ভয় কেঁপে ওঠে। এক নজর সাদা মোড়ানো কাপ লাশের দিকে চোখ পড়ে, তারপর নিজে বিড়বিড় করে বলে ওঠে, না, না, এটা কখনোই হতে পারে না। হেনা বেগম কাছ থেকে কোনো উত্তর না পেয়ে রোদের কাছে ছুটে যায়। রোদে এক ধ্যানে তাকিয়ে আছে সাদা কাপড়ে মোড়ানো লাশের দিকে। রোমান রোদের দুই হাত ধরে অনুস্বরে বলে, রোমান, বোন, তুই আমার বোন, প্লিজ বল না আমার রুহি কোথায়? আমার বুকের ভেতর ভীষণ যন্ত্রণা হচ্ছে বোন, তোরা এমনভাবে চুপ করে থাকিস না, প্লিজ আমার বল রুহি কোথায়? রোদ আগের ন্যায় বসে আছে। রোমান রোদের হাত চেপে ধরে ডুকরে কেঁদে ওঠে। রোমান, আমায় প্লিজ বল রুহি কই? প্লিজ বল, তুই এভাবে চুপ থাকিস না। রোদ দ্রুত রোমানের হাতে নিজের পা ছাড়িয়ে আনে। কাঁপা কাঁপা হাতে আঙ্গুলের দিলে সামনে সাদা কাপড়ে মোড়ানো লাশের দিকে দেখায়। রোমান লাশের দিকে চোখ পড়তে ভয় কেঁপে ওঠে। দৌড়ে গিয়ে লাশের সামনে দাঁড়ায়। মুখ থেকে কাপড় সরিয়ে চিৎকার করে বলে, চেহারার অবস্থা খুব খারাপ, চেনার মতো অবস্থায় নেই। পাশ থেকে একজন পুলিশ অফিসার এসে রোমানের সামনে দাঁড়ায়। তারপর বলে ওঠে, পুলিশ, আপনাদের বাড়ির পিছনে পুরনো একটা জঙ্গল, পুরনো এক বাড়ি থেকে মিস রুহির লাশ আমরা শনাক্ত করেছি। পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী ওটাই রুহি। ওনাকে আগে করা হয়েছে, তারপর আগুন জ্বালিয়ে পুড়িয়ে। এই কাজ কে বা কারা করেছে তার কোনো প্রমাণ পাইনি, তবে আমরা চেষ্টা করছি সবটা তাড়াতাড়ি খুঁজে বের করার। পুলিশের কথা শুনে ধপ করে মাটিতে বসে পড়ে রোমান। কালকে রাতে বাড়ির পিছনে রোমান রুহিকে আসতে বলেছিল। রুহি তো বলেছিল সে আসতে পারবে না। তাহলে রুহি এত গভীর জঙ্গলে কী করে গেল, আর কেনই বা গেল? রোমান কাল রাতে একটা জরুরি কাজে বাইরে গেছিল রুহির জন্য গিফট অর্ডার করতে। এত রাতে পথ ঘাটছে না, তাই রোমান যেতে হয় অর্ডার রিসিভ করতে। যাওয়ার পথে রুহিকে কয়েকবার কল এসেছিল, কিন্তু রুহি ফোন না তোলে। রোমান মনে করছে রুহি হয়তো ঘুমিয়ে পড়ছে। রোমান কালকে রাতে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল। কেম কোমর যেন সব কিছু অস্থির লাগছে তার। সে এরকম আঘাত না পেলেও 2-3 দিন বেড রেস্ট থাকতে বলেছিল ডাক্তার। ডাক্তার কিন্তু কারো কথায় না শুনে হাসপাতাল থেকে বেরিয়ে বাড়ি আসে। রাত থেকে কেন জানি মনে হয়েছিল তার রুহি কোনো বিপদে আছে, তাই যতক্ষণ রুহিকে না দেখবে সে শান্ত হবে না। বর্তমান রোমান শান্ত হয়ে এক ধ্যানে তাকিয়েছে রুহির লাশের দিকে। এক হাত সাদা কাপড়ে মোড়ানো লাশের উপর করুণ কণ্ঠে বলে, এটা তো কথা ছিল না বোকা নারী, এইভাবে আমাকে ছেড়ে যাওয়ার কথা ছিল না। এমনটা কখনো হতে পারে না। এইভাবে আমাকে ছেড়ে তুই যেতে পারিস না রুহি। কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে রোমান। বুকের রোমানের বুক ফাটা কান্না, চারপাশে মানুষ ভিড় জমে। রোমান কাঁদতে কাঁদতে লাশের উপর ধাক্কা দিতে বলে, রোমান, আমাদের সংসার করা বাকি রুহি, তুই এভাবে আমাকে একা করে যাস না, আমার খুব কষ্ট হচ্ছে, আমি মরে যাব। রোমান কান্নার বেগ কম আস্তে আস্তে বলে, রোমান, এটা হতে পারে না। আমি মানি আমার রুহির কিচ্ছু হয়নি। তোমরা দেখো আমার রুহি এখনই আমার সাথে কথা বলবে। রোমান, রুহি, এই রুহি, ওর তাড়াতাড়ি দেখ, সবাই অপেক্ষা করছে আমাদের বিয়ের জন্য। দেখ তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে কিন্তু, ওঠ না তাড়াতাড়ি। রুহি, এই রুহি। রোমান এমন কান্নায় আশেপাশে সবার চোখে পানি। রোমান দৌড়ে শুভ্রের কাছে যায়। শুভ্রের বাহু ধরে ঝাঁকিয়ে বলে ওঠে, রোমান, শুভ্র, দেখ না সবাই কেমন করে কাঁদছে। আজকে তো আমার আর রুহি বিয়ে, তাহলে এভাবে কাঁদছে কেন সবাই? তুই একটু বারণ কর না, সবাই যেন না কাঁদে। এইভাবে কাঁদতে কাঁদতে দেখলে রুহি কষ্ট পাবে তো। শুভ্র রোমানের কান্না দেখে ডুকরে কেঁদে উঠে রোমানকে জড়িয়ে ধরে। রোমান বিরক্ত হয়ে বলে, তুইও কাঁদছিস? এইভাবে কাঁদিস না, আমি রুহিকে সবসময় হাসি খুশি রাখবো, কখনো কষ্ট দিব না, এইভাবে কাঁদিস না। শুভ্র কাঁদতে কাঁদতে বলে, আমাকে মাফ করে দিস ভাই, আমার বোনটার খেয়াল রাখতে
আমি পারলাম না, আমার কলিজার টুকরো বোনটাকে তোর হাতে তুলে দিতে পারলাম না। মাফ করে দিস। ওই জানোয়ারগুলো আমার বোনটাকে শেষ করে দিয়েছে ভাই। ভাই হিসেবে ব্যর্থ আমি। আমি বোনকে সেফ রাখতে পারিনি। রোমান হাত হালকা হয়ে আসে, ধপ করে মাটিতে বসে পড়ে বিড় করে বলে ওঠে, রোমান না, এটা হতে পারে না শুভ্র, এটা তো হওয়ার কথা ছিল না। রোমান আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলে, হে আল্লাহ, কোন ভুলের শাস্তি দিলে আমায়? আমার কাছ থেকে আমার ভালোবাসা কেড়ে নেওয়া আগে আমার জানটা নিয়ে নিতে। কেমন যে করে সইব এই যন্ত্রণা আমি? আমি আমাকে নিয়ে যাওয়া আমার বোকা নারীর কাছে আমি বাঁচতে চাই না। রোমান আর কিছু বলতে পারে না, চারিদিকে কেমন অন্ধকার হয়ে ঢলে পড়ে। অতিরিক্ত মাথায় চাপ নেওয়ার কারণে সেন্সলেস হয়ে পড়ে। রাত 12টা। রুহিকে সেই বিকালে মাটি দেওয়া হয়ে গেছে বাড়ির পিছনের কদম গাছে। রোমান সেই বিকাল থেকে ইঞ্জেকশন পুশ করে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। রুহিকে নিয়ে যখন খাটে তুলছিল রোমান অনেকবার বাধা দিয়েছিল। তারপর থেকে রোমানকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, জেগে থাকলে রুহি রুহি করছে। ব্যালকনি দাঁড়িয়েছে শুভ্র, সেখান থেকে বোনের কবরটা স্পষ্ট দেখা যাচ্ছে। বাইরে প্রচণ্ড বাতাস বইছে, মনে হচ্ছে মুষলধারায় বৃষ্টি শুরু করবে। রোদ ধীর পায়ে হেঁটে শুভ্রের পাশে দাঁড়ায়, আলতো হাত দেয় শুভ্রের কাঁধে। শুভ্র চমকায় না, পিছন ফিরে রোদকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে ভাঙা গলায় বলে, ভাই হিসেবে আমি আজ ব্যর্থ রোদ। আমি আমার মায়ের দেওয়া কথা রাখতে পারিনি। না পেরেছি তোমার খেয়াল রাখতে, না পেরেছি বোনের খেয়াল রাখতে। নিজের বোনের লাশ কাঁধে বয়ে নিয়ে এই হাত দিয়ে মাটি দিয়েছে। আমার ছোট্ট ফুলের মতো বোনটা ওই অন্ধকার কবরে শুয়ে আছে রোদ, এই হাত দিয়ে। রোদ শুভ্রকে শান্ত করতে করতে আবার জড়িয়ে ধরে। তখনই বাইরের দিকে নজর দেয়, রুহির কবরের পাশে আলো দেখা যাচ্ছে। সাথে সাথে শুভ্র বলে ওঠে, দেখুন তো, রুহির কবরের পাশে কেউ হয়তো। শুভ্র দেখে, সাথে সাথে দুইজন রুম থেকে দৌড়ে বেরিয়েছে। এদিকে বাইরে বৃষ্টি পড়া শুরু হয়েছে। রোমান রুহির কবরের সামনে দাঁড়িয়েছে। রুহির কবরের কাছে এসে বিড়বিড় করলো, কি সুন্দর আমায় একা রেখে শান্তির ঘুমাইছিস। এইভাবে আমার যন্ত্রণা কেন দিলি? এমন করিস না রুহি, প্লিজ আমার কাছে ফিরে আয়। রোমান কাঁদতে কাঁদতে রুহির কবরের মাটি দু হাতে জাপটে ধরে। রোমান, আমাদের কেন সংসার হল না? আমাদের তো একটা ছোট্ট সংসার হওয়ার কথা ছিল। এইভাবে কেন চলে গেলি? রোমানের কান্নায় আজ যেন বৃষ্টিটাও তাল মেরেছে, তুমুল বেগে হচ্ছে। রোমান, তুই তোর মতো চলে গেলি, আমায় একা করে চলে গেলি, আমাকে নিয়ে গেলি না কেন? সময় চলমান, সময় কারোর জন্য থেমে থাকে না, সে তার নিয়মে চলে যায়। রুহি চলে গিয়েছে আজ 1 মাস হলো চৌধুরী বাড়ি, আর আগের মতো নেই। রুহি চলে যাওয়ার সাথে সাথে সব আনন্দ যেন সাথে করে নিয়ে গেছে। হেনা বেগমের অবস্থা খুব খারাপ। আদরের নাতনি হারিয়ে ফেলার শোক যেন এখনো কাটিয়ে উঠতে পারেনি। এই তো 1 সপ্তাহের মতো হলো সবাই গ্রাম থেকে ঢাকাতে ফিরে এসছে। বাড়ির পরিবেশ একেবারে নীরব। বোনকে হারিয়ে শুভ্রের অবস্থা খুব খারাপ। বোনকে হারিয়ে ফেলার শোক যেন এখনো কাটিয়ে উঠতে পারেনি। রোমানের অবস্থা খুব খারাপ। সবাই গ্রাম থেকে আসলেও রোমানকে কেউ আনতে পারেনি। তার এক কথা, সে তার রুইকে একা রেখে কোথাও যাবে না। সেদিন রাতে রোমানের আত্মনাতে শুভ্র রোদ দুজনে অঝরে কেঁদেছিল। রোমান কোনোভাবে মানতে নারাজ যে রুই হার নেই। আর এক কথা, সে তার রুইকে না নিয়ে একা ঢাকাতে ফিরবে না। সবার মধ্যে শোকের ছায়া থাকলে হাসি বেগম আর রিয়া, এদের কারো মধ্যে সামান্য অনুশোচনাটুকু নেই। রুহি মারা যাওয়ার পর থেকে রাশেদের কোনো খবর পাওয়া যায়নি। তারপর কিছুদিন পর খবর আসে জরুরি কাজের জন্য নাকি তাকে কাউকে কিছু না বলে বিদেশ যেতে হয়েছে। আসরের নামাজ পড়ার ব্যালকনিতে দাঁড়িয়ে সব কিছু ভাবছিল রোদ। জীবন তাকে কষ্ট ছাড়া কিছুই দেয়নি। এইরকম হাসি খুশি পরিবার এক নিমেষে বিষাদের ছায়া নেমে এসছে। নীলার অবস্থা তেমন ভালো না, আগের মতো চৌধুরী বাড়িতে তেমন আসে না। রুই এরকম হঠাৎ চলে যাও কেউ মানতে পারে না। শুভ্র সেই সকালে উঠে অফিসে যায় আর রাতে ফিরে আসে। নীলাটাও কেমন চুপ হয়ে গেছে। এই তো সেদিনের কথা, রোদকে জড়িয়ে ধরে কীরকম বাচ্চাদের মতো কেঁদেছিল। সে কি কান্না! রোদ কী বলে সান্ত্বনা দিবে ভাষা তার জানা ছিল না। হেনা বেগম তো বিছানা থেকে উঠতে পারছে না। রাত 12টা, চারিদিকে কুয়াশা ঢাকা। কিছুদিন ধরে শীতটা একটু বেশি পড়ছে। অন্ধকার রুমে কিছু মানুষের কথা। হাসি বেগম একজন হুডি পরার লোকের সামনে দাঁড়িয়ে আছে, কিছু একটা বলছে আর তার আশেপাশে তাকাচ্ছে। এত রাতে এই স্টোর রুমে কেউ আসবে না। তারপর দেওয়ালের কান আছে, যদি কেউ তাদের প্ল্যান সম্পর্কে জেনে যায় তো তরে এসে তরি ডুববে। হাসি বেগমের কথা শেষ করে দরজার দিকে এগিয়ে আসে, তখনই দরজা থেকে একটা ছায়া দূরে সটকে যায়। হঠাৎ ঘুম ভেঙে যায় শুভ্রের। রুইকে নিয়ে বাজে স্বপ্ন দেখেছিল, বারবার ভাইয়ে ভাইয়ে বলে ডাকছে।
আর বলছে আমাকে বাঁচাও ভাইয়া। শুভ্র রুহির পিছু ও ছুটছে, কিন্তু কোনোভাবেই রুহিকে ধরতে পারছে না। রুহি অন্ধকারে তলিয়ে যাচ্ছে। শুভ্রর শরীর থেকে ঘাম যাচ্ছিল। বেড সাইডে টেবিল থেকে পানি খেয়ে নিজেকে স্বাভাবিক করে, তখনই খেয়াল করে রোদ পাশে নেই। রোদকে এত রাতে পাশে না দেখতে পেয়ে কপাল কুঁচকে ফেলে শুভ্র। বিছানা থেকে উঠে রুমে ডিম লাইট জ্বালায়, তখনই চোখ পড়ে ব্যালকনির দিকে। রোদ ব্যালকনি থেকে রুমে ঢুকে শুভ্র দাঁড়িয়ে থাকতে দেখে তাড়াতাড়ি লাইট অন করে। শুভ্রের কাছে এসে জিজ্ঞাসা করে, তাড়াহুড়ো করে জিজ্ঞাসা করে, রোদ কী হয়েছে আপনার? আপনি ঠিক আছেন? শুভ্র কোনো কথা না বলে রোদকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। রোদ শুভ্রকে জড়িয়ে ধরে। রুহি চলে যাওয়ার পর থেকে শুভ্র আগের থেকে চুপচাপ হয়ে গেছে। রোদকে ছাড়া তেমন কারোর সাথে বলেনি, প্রয়োজন ছাড়া। রোদ বিষয়টা বুঝতে পারে না। রোদ শুভ্রকে কিছুদিনের জন্য একা ছেড়ে দিয়েছে। কিছু সময় যেতে রোদ অনুভব করে তার কাঁধ ভিজে যাচ্ছে, শুভ্র কাঁদছে। রোদ শুভ্রকে ছেড়ে দুই গালে হাত রেখে শুভ্রর চোখে পানি মুছে দেয়। রোদ দুই হাত শুভ্রর চোখের পানি মুছে দিয়ে বিচলিত কণ্ঠ বলে, প্লিজ এভাবে কাঁদবেন না। শুভ্র রোদের দুই হাত নিজের দুই হাতে নিয়ে চুমু খেয়ে রোদের দিকে করুণ স্বরে তাকিয়ে বলে, স্বামী হিসেবে আমি অনেক খারাপ না রোদ? না আমি আদর্শ একজন ভাই হতে পেরেছি, না পেরেছি দায়িত্ববান স্বামী? রোদ প্লিজ এইভাবে বলবেন না, ধৈর্য ধরুন, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, দেখবেন সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না রোদ, আমার ফুলের মতো বোনটা আর নেই। শুভ্র একটু থেমে আবার বলে, 7 বছর তোকে ভুল বুঝে মায়ের খুনি মনে করে দূরে সরিয়ে রেখেছি। তোকে দিনের পর দিন কষ্ট দিছি, আমি ক্ষমা পাবার যোগ্য না। আল্লাহ কোনোদিন আমায় মাফ করবে না। এই জীবনে তোমায় আমি সুখের একটা সংসার দিতে পারলাম না, বারবার শুধু কষ্ট দিয়েছি। আমার মতো পাপীর মরে যাওয়াই ভালো। রোদ শুভ্রের মুখে হাত চেপে ধরে কান্না ভেজা কণ্ঠে বলে, এইভাবে বলবেন না শুভ্র ভাই, আপনি ছাড়া এই রোদের কোনো অস্তিত্ব নেই। আপনিহীনা আমিটাই শূন্য। আপনার কিছু হয়ে গেলে আমি মরে যাব। কথাগুলো বলে রোদ শুভ্রকে জড়িয়ে ধরে ফুপিয়ে ওঠে, কাঁদতে কাঁদতে বলে, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমায় দেখা সব থেকে শ্রেষ্ঠ পুরুষ আপনি। খারাপ হলেও আপনি আমার স্বামী, ভালো হলেও আপনি আমার স্বামী, আপনি আমার সব কিছু। রোদ শুভ্রকে ছেড়ে শুভ্রের চোখের দিকে তাকিয়ে বলে, নিজেকে কখনো দোষী ভাববেন না। আপনার আমাদের কারো কোনো ভুল ছিল না। সময় আমাদের সাথে ছিল না, ভাগ্য আমাদের সহায় ছিল না, তাই আমরা আলাদা। আমার দেখা সবচেয়ে শ্রেষ্ঠ পুরুষ আপনি। খারাপ হলেও আপনি আমার স্বামী, ভালো হলেও আপনি আমার স্বামী, আপনি আমার সব কিছু। রোদ শুভ্রকে ছেড়ে শুভ্রের চোখের দিকে তাকিয়ে বলে, রোদ নিজেকে কখনো দোষী ভাববেন না। আপনার আমাদের কারো কোনো ভুল ছিল না, সময় আমাদের সাথে ছিল না, ভাগ্য আমাদের সহায় ছিল না, তাই আমরা আলাদা হয়েছি। কিন্তু দেখুন ঘুরে ফিরে আবার আমরা এক হয়েছি, আল্লাহ আমাদের সহায়। আল্লাহ আমাদের আবার এক করে দিয়েছেন। রোদের কথায় কিছুটা স্বাভাবিক হয়। শেষ রাতে ঘড়ির কাঁটা 3টার দিকে। অন্ধকার রুমে দেওয়ালের সাথে পিঠ ঘেঁষে বসে আছে রোমান, হাতে জ্বলন্ত সিগারেট। এত শীতেও গায়ে একটা পাতলা শার্ট ছাড়া কিছুই নেই। চুলগুলো এলোমেলো, মুখে দাড়ি ঘেমে ভরে আছে, মাথার চুলগুলো অনেকটা বড় হয়েছে। রোমানের বুকে পেটে দীর্ঘশ্বাস ফেলে রুহি ছবিটা বুকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠে, কাঁদতে কাঁদতে বলে, আল্লাহ ভাগ্য যখন রাখবেন না তখন এত ভালোবাসা কেন দিলেন? আমার মনে কি পাপ করেছি আমি, যার জন্য এত বড় শাস্তি দিলেন? কথাগুলো বলতে বলতে শব্দ করে কেঁদে উঠে রোমান। রোমান, মাবুদ, আমি আমার ভালোবাসা হারিয়ে সেই যন্ত্রণা বুকে নিয়ে বেঁচে থাকতে পারবো না। তুমি আমায় আমার বোকা নারীর কাছে নিয়ে যাও আল্লাহ। রোমান রুহির ছবি বুকে জড়িয়ে ধরে কাঁদছে। নিস্তব্ধ রাতে রোমানের কান্না চার দেওয়ালের সাথে বাড়ি খেছে, খুব ভয়ানক শোনাচ্ছে। রোমান, আল্লাহ, ও আল্লাহ, তুমি আমার মৃত্যু দাও আল্লাহ। আমি যে আর সইতে পারছি না, আমাকে আমার বোকা নারীর কাছে নিয়ে যাও। কথাগুলো বলে চিৎকার করে বলে রোমান। রোমান বসা থেকে উঠে দাঁড়ায়, রুহির ছবি হাতে নিয়ে অ্যাড্রপ থেকে লাল শাড়ি বের করে রুহির ছবি দেখে তার সামনে রেখে রুহির ছবির দিকে তাকিয়ে থেকে বেশ কিছুক্ষণ, তারপর বলে, রোমান, এই লাল শাড়ি তোর জন্য অনেক আগেই কিনে রেখেছিলাম। নিজ হাতে লাল শাড়ি পরিয়ে বউ সাজাবো তোকে। কিন্তু তুই আমার সাথে বেইমানি করলি, কেন করলি বল? কেন আমাকে একা করে গেলি? রোমান, আমার স্বপ্ন ভেঙে গেছে রুই, তুই কথা রাখিসনি। কথাগুলো বলতে বলতে রোমান সামনে থাকা লাল শাড়িটা দূরে ছুঁড়ে মেরে কাঁদতে কাঁদতে ফ্লোরে পড়ে যায় শাড়ি। কিছু সময়ের মধ্যে রুমের মধ্যে কারো প্রবেশ ঘটে ঘটে। ধীরে ধীরে রোমান মাথার কাছে হাঁটু গেড়ে বসে কাঁপা কাঁপা হাতে
রোমানের পুরো মুখে হাত বুলে রোমানকে আস্তে করে ধরে বিছানার উপর তুলে নিজেকে ঠিক করে শোয়। রুমের দিকে এক নজর চোখ বোলায়। আবছা আলোয় রুমের বেহাল দশা দেখে চোখ পড়েছে। রোমানকে শুয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। বাঁধনহারা প্রেম পর্ব 10। আর হাইলি 2টো পর্ব হবে, তার মধ্যে শেষ করে দেব। ভালো লাগলে পুরো গল্পটা প্লে লিস্টে পেয়ে যাবেন।